টাকার জন্য নিজের শরীরটাকে বিক্রি করে দিলেন আপনি আদ্রিজা। আপনাকে অন্তত তেমন ভাবিনি আমি, কিন্তু সুন্দর লালসাগ্রস্ত শরীরের অধিকারী রূপবতী নারীকে ভালো ভাবা বোধে উচিত হয়নি আমার। রাইট আদ্রিজা? সরি মিসেস রক্তিম মাহমুদ। আদ্রিজা টলমলে চোখে মুখ তুলে চাইল রক্তিমের দিকে। যে ছেলেটা রোজ এক একটা মেয়ের সাথে টাইম স্পেন্ড করে, যার হাজারটা মেয়ের সাথে ইন্টিমেট রিলেশন, যে ছেলেটা তাকে ভালো ভেবেছিল ভাবতেই তাচ্ছিল্য মাখা হাসল সে। শরীরে জড়িয়ে থাকা চাদরটা আরও ভালোভাবে মুষ্টিবদ্ধ করে জড়িয়েই থম মেরে বসল সে। রক্তিমের দিকে ছোট ছোট চোখে তাকিয়ে বলে উঠল, আপনার কাছে নারীর সংজ্ঞা মানে কি আমার ইতিমধ্যে জানা হয়ে গেছে রক্তিম। গত রাতের আপনার হিংস্রতাই তার জানান দিয়েছে। তাই আপনার চোখে নিজেকে সাধু ভেবে একেবারে খুশির জোয়ারে ভেসে যাবে এমনটা ভাববেন না। রক্তিম মৃদু হাসার চেষ্টা করল। কাল রাতে ড্রিঙ্কস থেকে আদ্রিজার সাথে কী করেছে তা ভাবতেই শরীর শিরা উপশিরা কেঁপে উঠল তার। এক নজর আদ্রিজার দিকে তাকেই ভালোভাবে পর্যবেক্ষণ করল তাকে। ভেজা চুল থেকে টপ টপ পানি গড়াচ্ছে, শরীরে জড়ানো চাদরও বেশ খানিকটা ভিজে গিয়ে লিপটে পড়েছে শরীরে। শীতের সকালে এই কনকনে ঠান্ডায় ঠোঁট জোড়া ঈষৎ কাঁপছে তার। গলার ডান পাশে এখনো লাল টকটকে হয়ে ভাসছে দুটো কামড়ের চিহ্ন। রক্তিম ছোট্ট শ্বাস ফেলল। শেষ পর্যন্ত আদ্রিজা কথাটাও মস্তিষ্ক কিছুতেই মানতে চাইল না তার। এই পৃথিবীর প্রতিটা মেয়েকে অন্য নজরে দেখে আসলেও আদ্রিজার প্রতি তার সেই চাহনি আসে না। আদ্রিজার প্রতি আর যাই হোক শ্রদ্ধা সম্মান কাজ করে তার। আর সেই মেয়েটিকেই কিনা নিজের চাহিদা মেটানোর খোরাক বানালো। চোখজোড়া কয়েক সেকেন্ড বন্ধ রেখেই নিজের ভেতরের অনুশোচনাটাকে ধামাচাপা দিয়ে বাঁকা হাসল সে। বরাবরের মতো নিজেকে হাস্যোজ্জ্বল রেখেই দাঁত কেলিয়ে বলল, রেগে যাচ্ছেন আপনি? আমি কিন্তু আপনাকে কখনো রাখতে দেখিনি। আদ্রিজা শান্ত চাহনিতে তাকালো। বুকের ভেতর অদ্ভুত কষ্ট হচ্ছে। হঠাৎ বাবা মারা যাওয়ায় বিজনেসের সব পাওনা, ব্যাংক লোন মেটাতে যখন তার পরিবারের বেহাল দশা, তখনই রক্তিমের বাবা রক্তিমকে বিয়ে করার প্রস্তাবটা রেখেছিল। অর্ধেক দেনা পাওনা মিটিয়েই নিজেদের বাড়িঘর বিক্রি করে পথে নেমেছিল আদ্রিজা আর তার পরিবার। অবশেষে রক্তিমের বাবার কথায় টাকার বিনিময়ে এই বিয়েটা করে নেওয়াই ভালো মনে হয়েছিল তার। যদিও তার চাচাও পরামর্শ দিয়েছিল বিয়েটা করার, তবে রক্তিমের চরিত্র সম্পর্কে তার বাবা কিছুটা লুকিয়ে গেলেও রক্তিম লুকায়নি। প্রথম দিন থেকে বলে এসেছে সে তাকে বিয়ে করে জীবনটা নষ্ট না করতে। কিন্তু এছাড়া যে কোনো পথ নেই ওর। 3টে টিউশনি করে বাবার অর্থের ঋণ শোধ করা আর নিজের ছোট বোন আর মাকে হাসি খুশি রাখা কোনো কালেই সম্ভব নয়। তাই তো রক্তিমের মতোই একটা খারাপ চরিত্রের মানুষকে বিয়ে করতে হলো, যে কিনা নারী মাত্রই চেনে নারীর শরীর। আদৌ কি কোনো কালে রক্তিম তাকে স্ত্রী হিসেবে সম্মান করবে? কখনো কি মনে জায়গা করতে পারবে? আদ্রিজা দীর্ঘশ্বাস ফেলল। রক্তিমের নারীদের প্রতি ধারণা, দৃষ্টি, ঘৃণা সবটা জানার পরেও রক্তিমের সাথে এর আগে তার যতবার কথা হয়েছে খুব নম্র আর শালীনভাবে কথা বলেছে সে। কখনো এইটুকু অপমান কিংবা এইটুকু ঘৃণা নিয়ে কথা বলেনি। তবে আজ ঘৃণা হচ্ছে, চরম ঘৃণা হচ্ছে। নিজের শরীরের আনাচে কানাচে রক্তিমের স্পর্শগুলো মনে করে চোখ টলমল করল তার। দাঁতে দাঁত চেপে এটাকেই নিয়তি ভেবে নিয়ে চোখ বন্ধ করল সে। ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, ওটাকে রাগ বলে না মিস্টার রক্তিম, ওটা তাচ্ছিল্য ছিল। রাগ সবার উপর হয় না, আপনার উপর তো নয়ই। কথাটা বলেই শরীরে জড়ানো চাদরটা নিয়ে উঠে দাঁড়ালো সে। ঈষৎ কাঁপতে থাকা শরীর নিয়ে ধীর পায়ে হেঁটে রুম থেকে বের হতে নিতেই রক্তিম বলে উঠল, তাচ্ছিল্য কিংবা রাগ, I don't care আদ্রিজা, and you know that আমি নারীকে কিভাবে জানি, কিভাবে দেখি। বিয়ের এক মুহূর্ত আগে পর্যন্ত আমি আপনাকে বুঝিয়েছি রক্তিম মানুষটা কেমন। সে নারী বলতে কেবল নারীর লোভনের শরীরটাই চেনে অদ্রিজা। রক্তিমের এক এক রাতের সঙ্গে এক এক নারী। রক্তিম নারীদের সম্মান করতে জানে না, তাই নারীর রাগ কিংবা তাচ্ছিল্য আমার কিছু যায় আসে না। আপনি টাকার বিনিময়ে বিয়ে করেছেন, আর প্রতিদিন যে নারীরা আমার সাথে সময় কাটায় তারাও টাকার বিনিময়ে সময় কাটায়। সো ওদের আমি যে চোখে দেখি আপনাকেও ঠিক সেইভাবেই দেখব। এর থেকে বেশি কিছু আশা রাখবেন না অদ্রিজা। আদ্রিজার চোখ বেয়ে টপার টপ পানি গড়িয়ে পড়ল। কত সহজে ওই সব মেয়েদের সাথে তার তুলনা করলো
যেসব মেয়েদের টাকার বিনিময়ে কেনা যায়, অথচ জীবনে রক্তিম ছাড়া আর কোনো পুরুষকে নিজের শরীর তো দূর, হাতও ধরতে দেয়নি সে। নারীর শরীর ছাড়া কিছু চেনেন না, তাই তো? হ্যাঁ, আমার শরীরটা আপনার জন্যই, আপনার সম্পত্তি। বিক্রি করে দিয়েছি আমি আমার শরীর। আমি তাতে কখনো অভিযোগ আনবো না মিস্টার রক্তিম, কারণ আমি টাকার বিনিময়ে আপনাকে নিজেকে আপনার করে দিয়েছি। এছাড়া বেশি কিছু আমি এমনিতেও আশা করতাম না। রক্তিম ঠোঁট প্রসারিত করে হাসল। প্রখর আত্মসম্মান যার, সেই মেয়েটি নিজের পরিবারের সুখের জন্য নিজেকে বিলিয়ে দিল। অদ্ভুত, মেয়েরা এমনও হয় বুঝেই ঠোঁট বাঁকিয়েই বলে উঠল, টাকার জন্য আজ এমন হয়েছেন, কাল অন্য করে হয়ে যাবেন না। অবশ্যই নারী মাত্রই টাকা, নারীরা টাকা ছাড়া কিছু জানে না। এবং আমি জানি আপনি একদিন আমার জীবন থেকে বিদায় নেবেন, সে দিনটা খুব শীঘ্রই হলে ভালো হয়। আদ্রিজা আগের মতোই তাকিয়ে রইল। নিজেকে আজ খুব ছোট মনে হচ্ছে, খুব। রক্তিম প্রতিটা কথায় তাকে এটা বোঝাতে চাইছে সে লোভী, সে টাকার বিনিময়ে বিয়েটা করেছে। সত্যিটা তো তাই, তবু কেন কষ্ট হচ্ছে? চোখ ভরে পানিরা খেলা করছে কেন তার? মুহূর্তেই চোখ জোড়া বন্ধ করে নিল আদ্রিজা। ততক্ষণে পানি গড়িয়ে পড়ছে গাল বেয়ে। রক্তিম সেই দৃশ্য দেখেই বাঁকা হাসলো, অনেকটা তাচ্ছিল্য করেই বলল, কান্না করছেন কেন? আপনি রক্তিম মাহমুদের ওয়াইফ হয়েছেন, আর এত সহজে কষ্ট পেলে চলবে? আপনি ভাবতেও পারছেন না সামনের দিনগুলো আরো কতটা ভয়ঙ্কর কষ্ট দিবে আপনাকে। ঠিক কতটা কষ্ট পাবেন তা ভাবতেও পারছেন না। আদ্রিজা চোখ মেলে চাইল। ভয়ার্থ চাহনিতে রক্তিমের দিকে তাকাতেই রক্তিম বাঁকা হাসল। তার মুখে ফু দিয়ে কপালের ছোট্ট চুলগুলো উড়িয়ে দিয়েই আবারও বলল, মেয়েদের চোখের পানি নাকি পুরুষদের সহ্য হয় না, কিন্তু ইউ নো হোয়াট, আমার আনন্দ হচ্ছে আপনার চোখের পানি দেখে। আদ্রিজা দাঁতে দাঁত চেপে বলল, তবে আমারও তো দায়িত্ব আপনার আনন্দের খোরাক হওয়া। আপনার স্ত্রী হিসেবে সেই দায়িত্বটা পালন করা আমার কর্তব্য। রক্তিম এবার হু হা করে হেসে উঠল। আদ্রিজার থেকে 2 পা পিছিয়ে বলল, স্বামী স্ত্রী এসব সম্পর্কে আমি বিশ্বাসী না, কখনো বিশ্বাসী ছিলাম না। তাই প্লিজ কখনো আমার স্ত্রী হিসেবে নিজেকে সম্বোধন করবেন না। কথাটা বলে আর 1 সেকেন্ডও দাঁড়ালো না রক্তিম। জোর কদমে পা ফেলে দ্রুতই রুম থেকে বেরিয়ে গেল। আর আদ্রিজা তার যাওয়ার দিকেই তাকিয়ে রইল। নারীর প্রতি তার এই ঘৃণার কারণ খুঁজে না পেয়ে হতাশ হলো সে। সাথে নিজের প্রতি জন্মালো একরাশ ক্রোধ আর রাগ। পুরোটা দিন কেমন জানি নিস্তব্ধতায় কেটেছে তার। দিন শেষে মায়ের কোল দেখে কিছুটা খুশি লাগলেও পর মুহূর্তেই খুশিটা নিভে এলো। কল রিসিভড করেই হালকা গলায় কেসে বলল, সরি, খেয়াল করিনি তুমি যে এতগুলো কল দিয়েছো। ওপাশ থেকে তার মা বোধহয় হাসলো, তারপরে বলল, তুই আর তোর চাচা এমনভাবে হুট করে বিয়েটার সিদ্ধান্ত নিলি, কাউকেই তো বলা হলো না। দিহান এসেছিল তোকে খুঁজতে, না পেয়ে চলে গেল। তোর বিয়েতে খুব একটা সন্তুষ্ট নয় বোধহয় ও, না বলাতে বোধহয় রাগ করেছে রে। আদ্রিজার চোখ জোড়া আবারও টলমলো করলো। বুকের ভেতর উতলিয়ে উঠল অনেকগুলো দীর্ঘশ্বাস। যে মানুষটা তাকে এতটা যত্ন করে রেখে দিয়েছিল, একটা সময় নিজের করবে বলে তার অনুভূতির মূল্য সে দিতে পারেনি, আর না রাখতে পেরেছে তার প্রতিজ্ঞা। 4টা বছর পরও দিহান কোনো দিন তার হাতটা পর্যন্ত ধরেনি। আর বিয়ের রাতে রক্তিম তার সাথে এটুকু কথা তো দূর, অনুমতি না নিয়েই শরীর স্পর্শ করলো। অদ্ভুত, সব পুরুষ বোধহয় এক হয় না ভেবেই আদ্রিজা টপাটপ পানি ফেললো চোখ থেকে। মৃদুকণ্ঠে ওহ কথাটা ভুলেই কল কাটল। সামনের আয়নাটায় নিজেকে পরখ করতে করতেই চুলগুলো হাত দিয়ে শক্ত করে ধরল। গলার কাছে কামড়ের দাগগুলো চুল দিয়ে ঘেরা ছিল। চুল সরাতেই তা স্পষ্ট চোখে পড়তেই হুমড়ে বসে পড়ে সে ফ্লোরে। কাঁদতে কাঁদতে বলে উঠল, আমি তো চাইনি এমন কাউকে, আমি তো চাইনি এমন কাউকে যে কিনা মন বলতে কিছুই বোঝে না, শুধু শরীরই তার কাছে সব। প্রতিদিন কত মেয়ের সাথে সে সময় কাটায় আমি জানি না, তবে আমি তো এমন কাউকে চাইনি। তবে আমার সাথে কেন এমন হলো সৃষ্টিকর্তা? আমার ভাগ্যে এমন কেউ কেন? কেন আব্বু মারা গেল? কেন কেন তুমি ছেড়ে চলে গেলে এইভাবে আমায় আব্বু? আমি ওই লোকটাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না, কোনোদিনও না। তবুও তার সাথে আমার সংসার করতে হবে, তবুও তার সাথে আমার পুরোটা জীবন জড়িয়ে। ওয়াশরুমে দেয়ালে রক্তিমের রক্তের ছাপ। দেয়ালে একের পর এক ঘুষি দিতেই ব্যস্ত সে। হাতের রক্ত গড়িয়ে দেয়াল রাঙা হলো। নিচে ফোঁটা ফোঁটা রক্ত পড়ল, তবু ক্ষান্ত হলো না রক্তিম।
নিজের সবটুকু রাগ নিজের হাতের ওপর দিয়েই মেটাচ্ছে। চোয়াল শক্ত করেই তাতে দাঁত চেপে অস্ফুট স্বরে কিছু একটা বলল সে, যা স্পষ্ট বোধ হলো না আদ্রিজার মস্তিষ্কে। রক্তিমের মায়ের কথা অনুযায়ী খাবার দিতে এসেছিল সে এই রুমে ঢুকে রক্তিমের অদ্ভুত এই কাজ দেখেই হতবাক হলো সে। অদ্ভুত চোখে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ রক্তিমের দিকে। লোকটা কি এমনই অদ্ভুত, নিজের হাতকে নিজেই এইভাবে ক্ষতবিক্ষত করছে। ব্যথা কি লাগছে না? আদ্রিজা দু পা এগোতে নিতেই মুখের সামনেই ওয়াশরুমের দরজাটা ঠাস করে বন্ধ করে নিল রক্তিম। চিৎকার করে বলে উঠল, আপনি আমার রুমে? আমার রুমে আমি কাউকে অ্যালাউ করি না। এটা বলেন আপনি কি মিস্টার অ্যান্ড মিসেস মাহমুদ? আদ্রিজা পা জোড়া স্থির করে দাঁড়িয়ে গেল। এই রুমটা রক্তিমের তাই জানা ছিল না। স্বাভাবিকভাবেই ভেবে বসেছিল গতকালে যে রুমে সে আর রক্তিম ছিল ওটাই রক্তিমের রুম। সে তো কেবল রাতের খাবারটা দিতেই এসেছিল রক্তিমের আম্মুর কথা অনুযায়ী। এই রুমে ঢোকা যে নিষেধ আছে তা তো জানতো না। ছোট্ট ছোট্ট শ্বাস ফেলেই বলল সে, না বলেনি, আমি জানতাম না আপনার এই নিষেধাজ্ঞার কথা। আর এটাও জানতাম না যে এটা আপনার রুম। আমি তো আদ্রিজা বাকিটা বলতে পারল না। ভেতর থেকে বেরিয়ে আসলো রক্তিম, চুলগুলা ভেজা, টপাটপ পানি গড়াচ্ছে কপালে, ধবধবে সাদা লম্বা চওড়া শরীরে, কোমরে একটা তোয়ালে পেঁচানো কেবল। চোখজোড়া অসম্ভব রকম লাল হয়ে আছে তার। চোয়াল শক্ত রাখা সেই মুখটা অদ্ভুত ভয়ঙ্কর দেখাচ্ছিল। আদ্রিজা সেই মুখ চাহনিতে এক নজর তাকিয়েই দ্রুত নজর সরালো। চোখ নামিয়ে রক্তিমের হাতের দিকে তাকাতেই কেঁপে উঠল সে। রক্ত এখনো গড়াচ্ছে, টপাটপ করে পড়ছে ফ্লোরে। সঙ্গে সঙ্গেই অস্ফুট স্বরে বলে উঠল আদ্রিজা, আপনার হাত। রক্তিম বাঁকা হাসল। হাত থেঁতলে গেছে, রক্তগুলো টলমলে হাতে খেলা করছে। হাতটা এক ছাড়া দিতেই রক্তের ছিটে পড়ল দেয়ালে। দাঁত কিরিয়ে বলে উঠল, কেয়ার নিচ্ছেন নাকি? আদ্রিজা মুখ কালো করল, মৃদু স্বরে বলে উঠল, আপনার খাবারটা দিতে এসেছিলাম। গুড। টেবিলের উপর রেখে চলে যান। আর শুনুন, আর কখনোই এই রুমে ঢুকবেন না। সুযোগ পেলেও ঢুকবেন না, কখনোই না। মনে থাকবে? আদ্রিজা মাথা নাড়ল, যার অর্থ তার মনে থাকবে। বলেছিলাম না চলে যেতে, কথা কানে যায়নি আপনার? আদ্রিজা কেঁপে উঠল। এতক্ষণ অন্য এক নজরের সাথে শান্ত ভঙ্গিতে প্রেমালাপ করা লোকটাই হঠাৎ ভয়ঙ্কর হয়ে উঠল। লাল টকটকে চোখ জোড়ায় কঠোর নজর নিক্ষেপ করতে ঈষৎ কেঁপে উঠল আদ্রিজা। ঠোঁট চেপে কিছু বলার আগেই রক্তিম আবারও চেঁচিয়ে বলে উঠল, বলেছিলাম আমার রুমে কাউকে অ্যালাউ করি না। আপনি জোরপূর্বক ঢুকে পড়েছেন। আমি আপনাকে তাও কিছু বলিনি। আপনার জায়গায় অন্য কেউ থাকলে তাকে কতটুকু সাফার করতে হতো তা আপনার জানা নেই। আপনার হাতটা ব্যান্ডেজ করিয়ে নেওয়া প্রয়োজন রক্তিম। আমি ফার্স্ট এইড বক্স। একদম স্টে হওয়ার চেষ্টা করবেন অদ্রিজা, একদমই না। আপনি আপনি আমার এক রাতের সঙ্গে ছিলেন, ব্যাস। এর বাইরে এসব কেয়ার, খাবার নিয়ে আসা, ব্যান্ডেজ করার কোনোটাই করবেন না আপনি। আর যদি মনে করেন এইসব করে আপনি আমার মনের জায়গা করতে পারবেন, ইউর রং অদ্রিজা, কমপ্লিটলি রং। রক্তিম মাহমুদ নারীদের মনে নয়, নারীদের শরীরে বিশ্বাসী, ভালোবাসা নয়, কামনায় আসক্ত। পেছন থেকে নিজের থেঁতলে যাওয়া হাতটা দিয়েই আদ্রিজার বাম হাতটা মুচড়ে ধরে কথাগুলো বলল রক্তিম। হাতের রক্তগুলো মাখামাখি করে লেগে গেল আদ্রিজার হাতে আর পিঠেও। আদ্রিজা হাত ব্যথায় অস্ফুট স্বরে আহ আওয়াজ করতেই রক্তিম বাঁকা হাসল। মাথা নামিয়ে আদ্রিজার কানের কাছে মুখ এনে দাঁত কেলিয়ে বলল, ব্যথা পেলেন অদ্রিজা? আদ্রিজা ঘাড় ঘুরিয়ে রক্তিমের দিকে তাকালো। আদ্রিজা চোখ জোড়া বন্ধ করে ব্যথা সহ্য করার চেষ্টা চালালো, যেন হাতটা ভেঙে গুড়িয়ে যাবে। মাংসপেশিগুলো ব্যথায় তরতর করতেই দাঁতে দাঁত চেপে অস্ফুট স্বরে বলে উঠল আদ্রিজা, হাতটা ছাড়ুন রক্তিম, লাগছে। লাগুক। রক্তিমের নির্বিকারে দেওয়া উত্তরে আদ্রিজা ছটফট করে উঠল। ব্যথায় কাতরে উঠে নিজের হাতটা বার কয়েক টেনে হিঁচড়ে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু এবারও পারল না সে। রক্তিমের মতো মানুষের সাথে পারাটা অবশ্য সম্ভবও নয়। শক্তপোক্ত পেটানো শরীর, আদ্রিজার মতন 2 কি 4 জন এসে তাকে একসাথে মারলেও কাজ হবে না। আদ্রিজা ছোট্ট ছোট্ট শ্বাস ফেলতেই চোখের পানি গড়ালো গাল বেয়ে। কঠিন গলায় বলে উঠল, হ্যাঁ লাগুক, লাগুক। আমিও দেখি কতক্ষণ আপনি এভাবে ব্যথা দিতে পারেন, আর আমিও কতটুকু সহ্য করতে পারি। রক্তিম হু হা করে হেসে উঠল। আদ্রিজার ডান হাতটাও মুচড়ে পেছনে নিয়ে একসাথে চেপে ধরল 2 হাত। তারপর আদ্রিজার কানের কাছে ফিসফিসিয়ে বলল,
রক্তিম বলতে মেয়েরা পাগল, কিন্তু ব্যথা সহ্য করে রক্তিমের এতটা কাছাকাছি থাকার সুযোগ হারাতে চাইলেন না। এটা তো পিওর ভালোবাসা। ওয়াও। আদ্রিজা তাচ্ছিল্য হেসে বলে উঠল, ভালোবাসা? ভালোবাসা আদৌ আপনার মতো মানুষ বুঝতে পারে রক্তিম? ভালোবাসাটা মনের বিষয়, দুজনের মনের বিষয়। আর সেক্ষেত্রে দেখতে গেলে আপনার না আছে মন, আর না আছে অন্যদিকের মানুষের মন বোঝার ক্ষমতা। তাই আপনার দ্বারা ভালোবাসাটা যেমন সম্ভব নয়, ঠিক তেমনি কারো পক্ষে আপনাকে ভালোবাসাটাও সম্ভব নয়। আর যেখানে ভালোবাসাটাই সম্ভব না, সেখানে পিওর ভালোবাসা খুঁজে খুঁজে নিয়েছেন আপনি। হাস্যকর। তার মানে বলছেন আপনি কখনো আমি ভালোবাসবেন না, আমার জন্য ভালোবাসা জন্মাবেন আপনার মনে, তাই তো? আদ্রিজা আগের মতোই কঠিন গলায় বলে উঠল, নিঃসন্দেহে না। আপনার মতো চরিত্রহীন মানুষকে আর যাই হোক ভালোবাসা যায় না রক্তিম, কোনোভাবেই না। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, এই চরিত্রহীন রক্তিম বলতেই মেয়েরা পাগল হয়ে যায়। রক্তিমের প্রতি মেয়েদের ভালোবাসা জন্মাতে 2 মিনিটের সময় লাগে না। আর আপনি তো সেখানে কিছুই না অত্রেছে। অ্যান্ড ইউ নো হোয়াট, আপনি খুব শীঘ্রই আমাকে ভালোবাসবেন। এই যে আজ তেজ নিয়ে বলে উঠলেন কখনোই ভালোবাসবেন না, সেদিন কিন্তু আপনি নিজের মাঝে নিজে মরবেন কেবল আমাকে ভালোবাসবেন এই কথারে ভেবে। কথাগুলো বলেই আদ্রিজার হাত জোড়া ছেড়ে দিল রক্তিম। অনেকক্ষণ পর নিজের হাত জোড়া শক্ত বাহু জোড়া থেকে মুক্তি পেয়ে শিথিল হতে লাগলো যেন হাতের মাংসপেশিগুলো। ফর্সা ধপধপে চিকুন হাত জোড়ায় রক্তিমের আঙুলের চাপ স্পষ্ট। আদ্রিজা হাতের দিকে এক নজর তাকিয়ে বলে উঠল, ছাড়লেন কেন? আমি তো বলেছিলাম লাগুক, আরো লাগুক, আমি সহ্য করে নেব। আদ্রিজার কথাটা শুনেই রক্তিম কাবর্ড থেকে নিজের শার্ট বের করে পড়তে পড়তেই আদ্রিজার দিকে তাকালো। চেহারায় কঠোরতা স্পষ্ট। রক্তিম বলল, দাঁড়ান, এক পায়ে দাঁড়িয়ে থাকুন, আপনার শাস্তি। আদ্রিজা হতবিহব্বল চোখে তাকাতেই রক্তিম তা উপেক্ষা করে ট্রাউজার হাতে নিয়ে পা বাড়ালো ওয়াশরুমের দিকে। মিনিট 5 পর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আদ্রিজার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। সেভাবেই দাঁড়িয়ে আছে আদ্রিজা। মুচকে হেসে 2 পা এগিয়ে চেয়ার টেনে বসলো সে। আপনার অনেক দরদ হয়েছিল না আমার এই হাতটার প্রতি? নিন, বেঁধে দিন রুমালটা হাতে। আদ্রিজা অবাক হয়ে তাকালো। কয়েক সেকেন্ড ইতস্তত করেই রুমালটা হাতে নিল সে। মৃদু শ্বাস ফেলে বলল সে, রুমালটা বাঁধলে আপনার ক্ষত ঠিক হয়ে যাবে না মিস্টার রক্তিম? ঔষধ ছাড়া রুমালে তো ক্ষত সারার কোনো ম্যাজিক হয়ে যাবে না, তাই না? আপনি একটু বেশি কেয়ার নিতে শুরু করলেন না, টিপিক্যাল বৌদের মতো। আমার ক্ষতর জন্য এই রুমালটার প্রয়োজন নেই, ব্যান্ডেজ তো দূর। আদ্রিজা বিরক্ত হলো। লোকটার অদ্ভুত কার্যকর্ম, অদ্ভুত আচরণ সত্যি বিস্ময়ের। ক্ষতটা কি এমনি এমনি ঠিক হয়ে যাবে? আদ্রিজার দিকে চেয়েই মুচকি হাসলো। চামচ দিয়ে খাবার মুখে নিতে নিতেই বাঁকা হেসে বিড়বিড়িয়ে বলল সে, আপনি সহ্য করতে চাইছেন, আমাকে সহ্য করতে চাইছেন, আমার আচরণকে সহ্য করতে চাইছেন, কিন্তু পারবেন না, পারবেন না অত্রেজা, আই প্রমিস। তখন রাত 1টা কি 12:30। রক্তিম ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ওড়াতে ব্যস্ত ছিল। আদ্রিজা এখন যেই রুমে, সেই রুমটা তার পাশেরই রুম। ব্যালকনি দুটো পাশাপাশি। এক নজর পাশের ব্যালকনিটার দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল সে। জীবনের সবগুলো কষ্ট নিকোটিনের কালো ধোঁয়ায় উগলে দেওয়ার চেষ্টা চালালো। এর আগে অবশ্য কোনো দিন সিগারেট খায়নি সে। ড্রিঙ্ক করেই নিজের কষ্ট ভোলার চেষ্টা চালাতো। কিন্তু আজ ড্রিঙ্কস করেনি সে। ইচ্ছেই হয়নি ড্রিঙ্কস করার, বরং রাগ হচ্ছে। গতকাল রাতে ড্রিঙ্কস না করলে হয়তো আদ্রিজার সাথে কিছুই ঘটতো না। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালেন রিয়াদ সাহেব। ছেলের দিকে তাকিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আমি তোমায় কি বলেছিলাম রক্তিম? বিয়ে করতে বলেছিলেন, করেছি তো। শুধু এটা নয় রক্তিম, বলেছিলাম বিয়ের পর 1 মাস তুমি আর আদ্রিজা একসাথে থাকবে। আদ্রিজার খেয়াল রাখবে এই 1 মাস। কোনো খারাপ আচরণ করবে না, কোনো মেয়ের সাথে মেলামেশা করবে না, ড্রিঙ্কস বা স্মোক কোনোটাই করবে না। কিন্তু তুমি কালকে ড্রিঙ্কস করেছো, আজকে স্মোক, এসব কি? হ্যাঁ? রক্তিম মৃদু হাসল। ডান ভ্রু উঁচু করেই বলে উঠল, আমি আপনাকে বলেছিলাম এত শর্ত মনে সম্ভব না। ওকে ফাইন, তাহলে ডিলটা ফাইনাল হবে না তোমার কথা মতন, তাই তো? আর তোমার কোম্পানির 50% প্রপার্টিও আমি পাবো না। এই বিশাল এরিয়াটা আমি অনাথ আশ্রমের জন্য ছেড়ে দেব। রক্তিম এবার ক্ষিপ্ত চাহনিতে তাকালো। দাঁতে দাঁত চেপে বলে উঠল, আমি আপনার প্রপার্টি কোনো কালই চাইনি মিস্টার মাহমুদ, কিন্তু ডিলটা যে ফাইনাল হওয়া চাই, আর ওই এরিয়াটাও চাই, মাইন্ডেড।
আর আপনার এই শর্তে আমি অদ্রিজাকে বিয়ে করেছি। এবার যদি ডিলটার এরিয়াটা না পাই তো আমার থেকে খারাপ আর কি হবে না মিস্টার মাহমুদ। দেখা যাক ডিলটা ফাইনাল হয় কি না। 1 মাস পরেই ফাইনাল হবে তার জন্য সব কটা শর্ত মেনে চলতে হবে তোমায়। সব কয়টা? রক্তিম এবার সিগারেটটা ছুড়ে দিল ব্যালকনির বাইরে। চোখে মুখে তিক্ততা স্পষ্ট তার। নিজের বাবার কথাগুলো তার একেবারেই পছন্দ হয়নি, তা তার কপালের ভাঁজই বেশ স্পষ্ট। দাঁতে দাঁত চেপেই বলে উঠল সে। ডিলটা আমার কাছে কতটুকু ইম্পর্ট্যান্ট আপনি বুঝতে পারছেন না মিস্টার মাহমুদ। নয়তো একটা সরল মেয়েকে বিয়ে করে তার জীবন নষ্ট করতাম না আমি। যে বাড়িতে আমি 10 বছর বয়সের পর একটা মুহূর্ত ছিলাম না, আমি সেই বাড়িতেই থাকছি, তারপর আপনার সাথে এক ছাদের নিচে। এই দুটো শর্ত মেনে নিয়েছে, বাকিগুলো তো তার কাছে কিছুই নয়। আর সে ডিলটা যদি ফাইনাল না হয় তো বুঝতে পারছেন কি ঘটবে? আন্দাজ নেই আপনার। রিয়াদ সাহেব ক্লান্ত চোখে তাকালেন, তারপর হালকা হেসেই বলে উঠলেন, যাও নিজের রুমে যাও। আমি তোমায় সত্যি এটাও বলেছি আদ্রিজার সাথে একসাথে 1 মাস থাকতে হবে তোমার। আশা করি মনে আছে। রক্তিম আনমনে কিছু একটা ভেবে নিয়ে রিয়াদ সাহেবের দিকে তাকালো। ভ্রু নাচিয়ে তৎক্ষণাৎ বলে উঠল, কালকে আমি এই রুমে ড্রিঙ্ক করেছিলাম, স্পষ্ট মনে আছে আমার। কাল এতটাই ড্রাঙ্ক ছিলাম যে। কথাটা বলেই থামলো রক্তিম। তারপরে কড়া দৃষ্টিতে রিয়াদ সাহেবের দিকে তাকিয়ে বলে উঠল, মিস্টার মাহমুদ, আমাকে ড্রাঙ্ক অবস্থায় ওই রুমে কে নিয়ে গিয়েছে? কে? আপনি? হ্যাঁ আমি। কেন? ডিসকাস্টিং। আমি আপনাকে বলেছিলাম? বলিনি। তাও কোন সাহসে আপনি আমাকে এই রুমে নিয়ে গেছিলেন? হাউ ডেয়ার ইউ মিস্টার মাহমুদ। আপনি জানেন না আপনি আমার সাথে কি করেছেন। এর জন্য আপনাকে সাফার করতে হবে মিস্টার মাহমুদ। কথাগুলো বলেই আর এক পাও দাঁড়ালো না রক্তিম। রিয়াদ সাহেবের ওপর তার প্রচুর রাগ হচ্ছে। রাগে শরীরের শিরা উপশিরাগুলো যেন টই টই করছে। 2 পা এগিয়ে আদ্রিজার মুখোমুখি হাঁটু গেড়ে বসে পড়ল সে। আরও কয়েক মিনিট ঠিক সেভাবে তাকিয়ে থেকেই আদ্রিজার চুলগুলো হাত দিয়ে কানের পিছনে গুঁজে দিয়ে মৃদু গলায় বলল সে, আপনাকে সরতে হবে অদ্রিজা, আমার জীবন থেকে সরতে হবে যে কোনো মূল্যে, নয়তো যে এই রক্তিম রক্তিম থাকবে না, তার মাঝে অবিন্যস্তভাবে অন্য এক রক্তিম তৈরি হয়ে যাবে। আর আমি যে সেটা চাই না অদ্রিজা। রক্তিমের কাউকে প্রয়োজন নেই, না তো তার বাবার প্রয়োজন আছে, না তো মা, আর না ভালোবাসার মানুষ। সে একাই থাকবে। প্লিজ লিভ অদ্রিজা, প্লিজ। আদ্রিজা বেঘরেই ঘুমোচ্ছিল। রক্তিম ছোট ছোট চোখে কয়েকবার তাকাতে হাত জোড়া দিয়ে আদ্রিজার ঠোঁট ছুঁয়ে দিতে গিয়েও থেমে গেল আবারও। সকাল সকাল ঘুম থেকে উঠেই নিজের চোখের সামনে রক্তিমের ঘুমন্ত মুখটা ভেসে উঠতে চমকে গেল আদ্রিজা। পর্দার একপাশে রুমের ভেতরে রিয়াদ সাহেবকে পত্রিকা পড়তে দেখে মৃদু স্বরে বলে উঠল, স্যার আসবো? অদ্ভুত ভাগ্য আমার, বুঝলে। ছেলে মেয়ে বলতে একটা ছেলেই, সেই ছেলেই আমায় বাবা ডাকে না, মিস্টার মাহমুদ ডাকে। আর ছেলের বউ, সেও বাবা ডাকে না, স্যার সম্বোধন করে। জীবনে বোধহয় বাবা ডাকটা শোনা হবে না আমার। সরি, আর হবে না, এবার থেকে বাবাই বলবো। রিয়াদ সাহেব খুশি হলেন। তার চোখের ভাঁজে স্পষ্ট ফুটে উঠল সেই খুশিটা। মুখের হাসিটা যেন মুখের আধ পাকা দাড়িতেও ফুটে উঠল। তৃপ্তি নিয়ে কয়েক সেকেন্ড হেসে নিয়েই বলে উঠলেন তিনি, বলো কি বলবে? ভার্সিটি যাওয়া নিয়েই বলতে এসেছিলাম আমি। আজ থেকে যেতে পারি আমি ভার্সিটিতে? কেন নয়, আজ থেকেই যেতে পারো। নিচে গাড়ি আছে, পৌঁছে দেবো তোমাকে। কোন টাইমে ফিরবে বলে দিও, গিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? আদ্রিজা হালকা নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, আমি একা একা যেতে পারবো, আশা করি এইটুকু স্বাধীনতা আপনি দেবেন স্যার। কথাটা বলেই জিভ কাটল আদ্রিজা। পর মুহূর্তেই বলে উঠল, সরি বাবা। রিয়াদ সাহেব হাসলেন। আদ্রিজাও মৃদু হেসে পরখ করে দেখল রিয়াদ সাহেবের হাসিটা একেবারে রক্তিমের মতোই। রিয়াদ সাহেবের চেহারাটাও একদম রক্তিমের মতোই। আদ্রিজা শাওয়ার নিয়ে ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে মুছে নিচ্ছিল। হাতে একটা লাল টকটকে শাড়ি। ওয়াশরুমে শাড়ি পরতে অসুবিধা হবে তাই শাড়িটা ওয়াশরুমে না পরে রুমে নিয়ে এসেছিল সে। পরনে পেটিকোট আর ব্লাউজ। ভেজা চুলগুলো থেকে টাওয়াল ছাড়িয়ে শাড়িটা পরতে যাচ্ছিল, ঠিক তখনই দরজা মেলে রুমে প্রবেশ করলো রক্তিম। নিজের থেকে কয়েক হাত দূরে হুরের মতো রূপকন্যার মোহিত রূপ চোখের নজর কাটতে বুক ধুকফুক করলো তার। অবাধ্য চোখজোড়া সেভাবেই কয়েক সেকেন্ড তাকাতে চোখজোড়াকে মাতাল করে তুলল উন্মুক্ত ফর্সা ধবধবে পেটের ত্বকে থাকা কালো তিলটা। মোমের মতো ধবধবে ফর্সা নরম তুলতুলে ত্বক,
ফোঁটা ফোঁটা পানি। ঠিক তার মাঝেই কালো কুচকুচে তিলটা যেন আকৃষ্ট করারই মন্ত্র জপছে। রক্তিম সেভাবেই তাকিয়ে রইল। এক্ষুনি তিলটা ছুঁয়ে দিয়ে মসৃণ তাকে ফোঁটা ফোঁটা পানিগুলো মুছে দিলে কী ক্ষতি হয়ে যাবে? আদ্রিজা কি কিছু মনে করবে তাতে? নিজের ভাবনায় নিজেই অবাক হলো রক্তিম। যার থেকে দূরে থাকার এত চেষ্টা, তারই কাছে যাওয়ার জন্য মন বলছে। অদ্ভুত। বিছানার ওপর নিজের রুমালটা আর ঘড়িটা নিতে নিতে বলে উঠল, উফস, মিস্টার মাহমুদ, আমার জন্য কিছু করতে না পারলেও রূপবতী বউ বেছে দিতে ঠিকই পেরেছেন কিন্তু। আদ্রিজা চমকে তাকালো। এই রুমে কেউ নেই, এই ভাবনাতেই সে শাড়ি পরতে ব্যস্ত ছিল। রুমে কখন রক্তিম এলো তা তার খেয়ালেই আসেনি। হুট করে রক্তিমের কণ্ঠ পেয়ে কুচি না করেই শাড়িটা এলোমেলোভাবে কোনোভাবে জড়িয়ে নিল শরীরে। রক্তিমের দিকে তাকিয়েই দাঁতে দাঁত চেপে বলল, আপনি সব দিক থেকেই জ্ঞান শূন্য মানব রক্তিম। একটা মেয়ের রুমে প্রবেশ করার আগে তার অনুমতি নেওয়া প্রয়োজন। এই বোধ থাকাটা অন্তত উচিত ছিল আপনার রক্তিম। কেন, মেয়েদের রুমে লোকায়িত কিছু থাকে নাকি অদ্রিজা? আদ্রিজা বিরক্ত হলো। কপালে ভাঁজ ফেলে তাকাতেই রক্তিম চোখ টিপল। সরুন সামনে থেকে। রক্তিম হাসল। আদ্রিজার সামনে থেকে সরে এসে হাতে ঘড়ি পড়তে পড়তে বাঁকা চোখে আদ্রিজার দিকে তাকালো। আদ্রিজা দ্রুত ওয়াশরুমের দিকে হাঁটা দিল। রক্তিম মুচকি হাসল। টেবিলের উপর থেকে একটা ফাইল নিয়ে দেখতে দেখতে চেঁচিয়ে বলে উঠল, অদ্রিজা, প্লিজ একটু তাড়াতাড়ি আসবেন, আমার কাছে কথা ছিল আপনার সাথে। রক্তিম কথাটা বললেও ভেতর থেকে কোনো সাড়া আসলো না। রক্তিম 1 মিনিট 2 মিনিট করে প্রায় 10 কি 15 মিনিট ওয়াশরুমের দরজায় তাকিয়েছে। আদ্রিজার বের হওয়ার কথা নেই। অবশেষে যখন বের হলো তখনই আদ্রিজার মোবাইল বেজে উঠল। বিছানার উপর থাকা মোবাইলটা স্ক্রিনের উপর স্পষ্ট ভাসছে দিহান নামটা। রক্তিম একবার তাকিয়ে মুচকি হাসলো। মোবাইলটা আদ্রিজার দিকে এগিয়ে দিয়েই বলে উঠল, প্রেমিকের সাথে কথা বলে আসুন, আমি অপেক্ষা করছি। আদ্রিজা হতবিহ্বল চোখে তাকিয়ে থাকলো। স্ক্রিনে দিহানের নামটা দেখে শুধু শ্বাস ফেলল। ও আমার প্রেমিক না। আপনার কি মনে হচ্ছে আমি টিপিক্যাল স্বামীদের মতো বউয়ের প্রেমিক আছে শুনে রেগে যাব, কিংবা অভিমান করে কান্নাকাটি করব? হবস, একদমই তা ভাববেন না অদ্রিজা। আপনি সুন্দর মেয়ে, রূপের কমতি নেই। আপনার একটা নয় 10টা প্রেমিক থাকলে অপরাধ হবে না, আর আমি এ বিষয়ে আপনাকে সাপোর্ট করব। আদ্রিজা তেজে চাহনিতে তাকালো। রক্তিমের দিকে দেখলো, চাহনি ফেলেই বলে উঠল, আমাকে কি আপনার মতো হীন চরিত্রের মানুষ বোধ হয়? আপনি 1000টা মেয়ের সাথে সম্পর্ক রাখতেই পারেন, 1000টা মেয়ের সাথে সময় কাটাতেই পারেন, কিন্তু প্লিজ আপনার চরিত্রটা আমার মধ্যে খুঁজতে যাবেন না রক্তিম। আপনি কি রেগে যাচ্ছেন অদ্রিজা? টিপিক্যাল বউদের মতো স্বামীর পাশে অন্য মেয়েদের মানতে কষ্ট হচ্ছে? একদমই না। সে যাই হোক, আমি আপনাকে বলছি, আপনি দিহানের সাথে রিলেশনটা ভেঙে দেবেন না প্লিজ। একটা ছেলে মন ভাঙবেন না প্লিজ। আর তাছাড়া যে বিষয়ে কথা বলতে চাইলাম বলি, আপনাদের বাড়িটা যেটা বিক্রি করে দিয়েছিলেন সেটা ফেরত পাবেন খুব শীঘ্রই, কিন্তু তার বিনিময়ে আপনাকে একটা কাজ করতে হবে। কি সব বলছেন? বাড়িটা বিক্রি করা হয়েছে, তার বিনিময়ে অর্ধেক টাকা শোধ হয়েছে, আর আপনি বলছেন ফেরত পাবো? ফেরত কিভাবে পাবেন তা তো আপনাকে ভাবতে বলিনি, শুধু একটা কাজই করবেন, বিনিময়ে আপনি আপনার বাড়ি পেয়ে যাচ্ছেন, সিম্পল। আদ্রিজা তেজ নিয়ে বলে উঠল, আমি কোনো কাজ করব না, আর বাড়িটাও পাওয়ার লোভ নেই আমার। একদম তেজি গলায় কথা বলবেন না আমার সাথে অদ্রিজা, একদমই না। শুধুমাত্র টাকার লোভে আপনি একটা দুশ্চরিত্র ছেলেকে বিয়ে করে নিলেন, সে বলে ভাবেননি আপনার এই কাজটা করা উচিত নয়? এখন বিয়েটা যখন করেছেন তখন আমার দেওয়ার কাজটা আপনি করতে বাধ্য, বাধ্য আপনি, মাইন্ডেড। কথাটা বলে আর দাঁড়ালো না রক্তিম। আদ্রিজা তাকিয়ে রইল রক্তিমের যাওয়ার পথে। টলমলে হয়ে উঠল চোখজোড়া। হয়তো জীবনের শেষ পর্যায়েও তাকে লোভী সম্বোধনটা পেতে হবে। ভার্সিটিতে এসেই নিজের মাথা ঘুরিয়ে উঠল আদ্রিজার। সবার মুখে একটা প্রশ্ন, দিহানের সাথে সম্পর্ক ছিল যখন, তখন অন্য একজনের সাথে বিয়েতে রাজি হয়ে গেল কেন সে? এভাবে একজনকে ভালোবেসে অন্য একজনকে বিয়ে করে নিল? আরও কত কি! আদ্রিজা ঝাপসা চাহনিতে ক্লাসরুম থেকে বেরিয়ে আসছিল। ভার্সিটির মাঠের কাছে এসে থমকে দাঁড়ালো সে। গেটের কাছাকাছি রক্তিম, এদিকেই আসছে সে। আদ্রিজা মিনমিনে চোখে তাকাতেই দ্রুত এগিয়ে আসলো রক্তিম। আশেপাশে তাকিয়ে বলে উঠল সে, দিহানের অ্যাক্সিডেন্ট হয়েছে অদ্রিজা। আদ্রিজা চারপাশ ভাসা ভাসা হয়ে উঠল। মস্তিষ্ক ফাঁকা লাগছে তার। দিহানের অ্যাক্সিডেন্ট? আদ্রিজার চোখে পানি।
চোখ মুখ এক মুহূর্তেই অন্য রূপ ধারণ করেছে যেন। রক্তিমের কথাটাকে চরম রূপে অবিশ্বাস করতে চেয়েও অবিশ্বাস করতে পারছে না সে। হাসপাতালের করিডোরে নেহা সহ দিহানের পরিবারের লোকেরা হাঁটাচলা করছিল। আদ্রিজা হঠাৎ গিয়েই থমকে দাঁড়ালো সেখানে। পা বাড়িয়ে সামনে এগিয়ে যেতেই নেহা এসে ঝাঁপতে ধরলো তাকে। কাঁদতে কাঁদতে বলে উঠল সে, দ্রিজা, দিহান ঠিক হয়ে যাবে তো দ্রিজা? প্লিজ ওকে ভালো করে দে না দ্রিজা। আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না আমি দ্রিজা। ও ভালো হয়ে যাবে তো? আদ্রিজা থমথমে চোখে মুখে নেহার দিকে তাকালো। কাঁদতে কাঁদতে চোখগুলো ফুলে লাল হয়ে গেছে মেয়েটার। কেবিনের দরজার দিকে তাকিয়ে মুখটা ফ্যাকাশে রক্তশূন্য বিধ্বস্ত চেহারার মেয়েটিকে দেখেই হাহাকার করে উঠল আদ্রিজার মনটা। সত্যিই ঠিক হয়ে যাবে তো দিহান? আবারও কথা হবে তো? বলা হবে তো? দিহান, আমি তোমায় ঠকিয়েছি, তোমায় ক্ষমা করবে তো আমায়? কি করে হলো এসব নেহা? তোরা তো আজ ভার্সিটি আসলি না। নেহা এত প্রশ্ন সামলাতে পারল না, উত্তরে দিতে পারল না। তার আগেই শরীরটা ঢলে এলিয়ে দিল আদ্রিজার ওপর ভর করে। হসপিটালে বাইরে গাড়ি আছে অত্রিজা, আপনি নেহাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসুন। ও অনেকটাই দুর্বল। আসার পর আমি আপনাকে সবটা বিস্তারিত বলবো। অপরাধী তার অপরাধ স্বীকার করবে আপনার কাছে। আদ্রিজা শেষের কথাটার মানে বুঝে উঠল না। টলমল চোখে এদিক ওদিক তাকিয়ে দিহানের আম্মুকে চোখে পড়ল। দিহানের আব্বুর কাঁধে মাথা রেখে কেঁদেই চলেছেন তিনি। দিহানের আব্বু বিধ্বস্ত হয়ে বসে রইলেন। আদ্রিজা সেদিকে তাকিয়ে থাকতেই রক্তিম আবারও বলল, আপনাকে যেতে বলেছিলাম অত্রিজা, নেহা করে বাড়ি পৌঁছে দিয়ে আসুন। ড্রাইভার আবার আপনাকে দিয়ে আসবে। গো ফাস্ট। আদ্রিজা মৃদু কণ্ঠে বলল, একবার দিহানকে দেখেই যাই। ওর সাথে আমি অন্যায় করেছি মিস্টার রক্তিম, ঠকিয়েছি ওকে আমি। ওর কিছু হতে পারে না রক্তিম, কিচ্ছু হতে পারে না। আমি ওর কিচ্ছু হতে দেব না। রক্তিম হাসল। কপালের আঘাতটা থেকে এখনো রক্তক্ষরণ হচ্ছে তার। মাথার পেছনটাও আঘাত পেয়েছে সে, প্রচুর ব্যথা হচ্ছে। মাথার পেছনটা হাত দিয়ে বুলিয়ে নিয়ে হেসে বলল, অপারেশন থিয়েটারে এমনিতে আপনি ঢুকতে পারবেন না অত্রিজা। দেহানকে এই মুহূর্তে দেখা সম্ভব না। আপনি নেহাকে দিয়ে আসুন, তারপর এসে দেহানকে দেখবেন। প্রমিস করছে দেহানের কিছুই হবে না। আদ্রিজা রক্তিমের কথার উত্তর দিল না। কান্না পাচ্ছে তার, হাত পা কাঁপছে। দিহানকে দেখতে চাইলেও হৃদয় থেকে দিহানকে দেখার সাহস জোগাতে পারল না সে। কী অবস্থায় দেখবে দিহানকে? তখন বিকাল। হাসপাতালের কেবিনে দরজার আড়ালে দাঁড়িয়েই আদ্রিজা দিহানকে দেখল। দিহানের চোখ এখনো বন্ধ, জ্ঞান ফেরেনি। মাথায় সহ শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ। চলুন, আপনাকে সবটা বলছে। আমাকে আবার মিটিং অ্যাটেন্ড করতে হবে, আসুন। আদ্রিজা হতবিহব্বল চাহনিতে তাকালো রক্তিমের দিকে। মৃদু কণ্ঠে বলল, আপনার কপালের ক্ষতটা গভীর, রক্ত গড়াচ্ছে রক্তিম। হসপিটালে ব্যান্ডেজ করে নিবে। আদ্রিজা বাকিটা বলতে পারল না। তার আগেই রক্তিম বিরক্তি নিয়ে বলে উঠল, এসব সিম্প্যাথি আমার সাথে একদমই দেখাবে না অত্রিজা, চলুন। আদ্রিজা কপাল কুঁচকে নিল। সিম্প্যাথি? এটাকে সিম্প্যাথি বলে? জানা নেই তার। রক্তিমের সাথে পা বাড়ালো। সিঁড়ি বেয়ে নিচে নেমে রক্তিম দাঁড়িয়ে পড়তেই সেও দাঁড়িয়ে পড়ল। তারপর রক্তিমের মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করে উঠল, বলুন রক্তিম, আপনার শার্টে রক্ত, নেহার জামায় রক্ত, দিহানের অ্যাক্সিডেন্ট। আপনি দিহান, নেহা ওদের কিভাবে চেনেন? দিহানের অ্যাক্সিডেন্টের সাথে আপনার কি সম্পর্ক? সবটা বলুন। রক্তিম হেসে উঠল। আদ্রিজা কঠিন গলায় বলল, হাসছেন? এই অবস্থায় হাসি পাচ্ছে আপনার রক্তিম? দিহানের কি অবস্থা জানেন আপনি? মৃত্যুর সাথে লড়তে লড়তে ফিরেছে ও। হসপিটালে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে আপনি হাসতে পারছেন? মানছি মেয়েদের আপনি পণ্য হিসেবে দেখেন, তাদের দুঃখ কষ্ট আপনার কাছে কিচ্ছু না। কিন্তু একজন মানুষের মর্মর অবস্থায় আপনি নির্দয়ের মতো হেসে চলেছেন রক্তিম। ছি! আদ্রিজার এতগুলো কথায় তেমন একটা বোধ হলো না রক্তিমের। সে হাসির জন্য এতগুলো কথা বলল, আদ্রিজা সেই হাসিতেও এই কথাগুলোর বিশেষ একটা প্রভাব পড়ল না। রক্তিম নিজের মতোই হাসলো। কয়েক সেকেন্ড পর হাসিটা থামতে বলে উঠল, উপস, আপনি আমার সম্পর্কে নিজের মনে ভালো ধারণা পুষে রেখেছেন কেন অত্রিজা? আমার মধ্যে কোনো ভালো নেই। আপনি চাইলেও কোনো ভালো খুঁজে পাবেন না আমার মধ্যে। আপনার মতো মানুষকে ভালো ভাবাটাই অপরাধ মিস্টার রক্তিম। আপনি নিকৃষ্ট, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ আপনি রক্তিম। ঘৃণা করি আমি আপনাকে। দেহান আর নেহাকে আমি কিভাবে তোদের কাছ থেকে জেনে নেবেন প্লিজ। আর দেহানের অ্যাক্সিডেন্ট, অ্যাকচুয়ালি দেহান আর নেহা একসাথে ছিল, আর আমার গাড়ির সাথে ধাক্কা খেয়েই দেহানের অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর নেহা আর আমি। রক্তিমকে বাকিটা বলতে দিল না আদ্রিজা। ঝাপটে পড়ল রক্তিমের ওপর।
রক্তিমের কলারটা নিজের দুই হাতে শক্ত করে ধরেই ক্ষিপ্ত চাহনি ফেলল রক্তিমের মুখে। হিংস্র বাঘিনীর মতো রক্তিমের কলার ঝাঁকড়াতে ঝাঁকড়াতে বলে উঠল, আপনি আপনি দিহানের সাথে এমনটা করেছেন রক্তিম? ছি! কাল যখন দিহান কল করেছিল আপনি একদম সরল ব্যবহার করেছিলেন। আমার কাছে অদ্ভুত লেগেছিল ব্যবহারটা, কিন্তু তাই বলে আপনি দিহানের সাথে এমন কিছু করবেন রক্তিম? 1 মিনিট। ড্রিঙ্ক করেছেন আপনি? ড্রিঙ্ক করে গাড়ি চালিয়েছেন, আর যার ফলস্বরূপ দিহান এখন হসপিটালের কেবিনে জ্ঞান শূন্য হয়ে পড়ে আছে। ছি! আপনার জন্য আজ একটা মানুষ হসপিটালের কেবিনে মর অবস্থায় পড়ে আছে রক্তিম। আই হেট ইউ রক্তিম, আই হেট ইউ। আদ্রিজার এভাবে আক্রমণে রক্তিম অবাক হলো না। সে সেভাবেই দাঁড়িয়ে আছে, মুখে হাসি। আদ্রিজার বুক ধাক্কানো, কলার ঝাঁকড়ানো রক্তিমকে এক বিন্দু নাড়াতে পারল না। সে সেভাবেই দাঁড়িয়ে বাঁকা হাসল। ঠিক তখনই নার্সটি আসলো, মুখে হাসি রেখেই বলে উঠল, দিহান শেখের জ্ঞান ফিরেছে, আপনি চাইলে দেখা করে আসতে পারেন। আদ্রিজা মাথা তুলে চাইল নার্সটির দিকে। কে উনি? রক্তিম নির্বিকারভাবে বলে উঠল, যে ছেলেটা অ্যাডমিট হয়েছে দিহান শেখ, তার হবু স্ত্রী। নার্সটি মৃদু হাসল, তারপরে বলল, আর আপনার কে হয়? কেউ নয়, শুধু পরিচিত। রক্তিম কথাটা বলেই পা বাড়ালো হসপিটালের বাইরে। বুকটা ভার ভার লাগছে তার। নিজের সব দুঃখগুলো কোথাও ঢেলে দিতে পারলে তো ভালো হতো। সত্যি কি দুঃখগুলো ঢেলে দেওয়া যায় কোথাও? দিহানের জ্ঞান ফিরেছে, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। মা বাবার দিকে এক নজর তাকিয়ে চোখ ফিরিয়ে আদ্রিজার দিকে তাকালো সে। স্থির নয়নে তাকিয়ে থাকা আদ্রিজাকে দেখেই বুকের ভেতর অদ্ভুত নিয়ম করা সেই ব্যথা জেগে উঠল। ব্যথাটা তীব্র হয়েছে, বলে উঠল, ওই সুন্দর পবিত্র রমণীকেই তুমি ভালোবাসো দিহান, ওই রমণীতেই তুমি আসক্ত। হৃদয় থেকে এই কথাগুলো শুধালেও মস্তিষ্ক গম্ভীরভাবে জানিয়ে দিল তাকে, সে এখন বিবাহিত দিহান, অন্য কারো স্ত্রী। তুমি তাকে ভালোবাসতে পারো না দিহান, সেই অধিকার তোমার নেই। দিহান চোখ মুখ কালো করে দৃষ্টি সরালো দ্রুত। কথা বলার মতন অবস্থায় নেই সে, তবু মন চাইছে আদ্রিজা এসে কিছু বলুক। রাতে আদ্রিজা, একটু বসবে? তোমার কিছু কথা বলার ছিল আমার। আদ্রিজা মুখ ঘুরিয়ে চাইল। বার কয়েক নিঃশ্বাস ফেলে রিয়াদ সাহেবের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসল। আবারও চেয়ারে বসে বলে উঠল, হ্যাঁ বলুন বাবা। একটা প্রতিশ্রুতি দেবে আমায় মা? রক্তিমকে কোনোদিন ছেড়ে দেবে না তো মা? ওকে ছেড়ে কোনোদিন চলে যাবে না তো? কথা দাও প্লিজ। আদ্রিজা শুরু চাহনিতে বার কয়েক চাইল রিয়াদ সাহেবের দিকে, তারপরে তপ্ত শ্বাস ফেলল। পাশে দাঁড়িয়ে থাকা রিয়াদ সাহেবের স্থির দিকে তাকিয়েও থমকে গেল সে। মহিলার চোখ ছলছল করছে। বিয়ের আগেও তো এমন প্রতিশ্রুতি আমি আপনাকে দিয়েছি বাবা, হঠাৎ আবার এই প্রতিশ্রুতিটাই আদায় করতে চাইছেন? রক্তিম আমার ছেলে আদ্রিজা, ওকে তুমি যেমনটা ভাবছো ও মোটেও তেমনটা নয় আদ্রিজা। কথা দাও ওর সঙ্গে থাকবে পুরোটা জীবন। আমি জানি তুমি পারবে, আমি ওর চোখে তোমার জন্য অনুভূতি দেখেছি। পারবে তুমি। আমরা ওকে এভাবে দেখতে পাচ্ছি না মা। এভাবে দেখতে পারছেন না মানে? কোনভাবে বাবা? উনি তো দিব্যি আছেন, হাসছেন, খাচ্ছেন, প্রেম করছেন, ড্রিঙ্ক করছেন, বেশ আনন্দেই তো আছেন উনি। তবে আর ওনার চোখে অনুভূতি? হাস্যকর বাবা, ওনার মধ্যে কোনো অনুভূতি থাকতেই পারে না বাবা। তবে কি বলুন তো, তবুও আমি ওনাকে ছেড়ে যাব না, কোনো দিনও যাব না। এতটা স্বার্থপর আমি নই বাবা, এতটুকু বিশ্বাস আপনার আমার উপর থাকা উচিত ছিল। আমি আপনাকে আগেই বলেছি ওনাকে কোনোদিন ছাড়বো না আমি। এই প্রতিশ্রুতিতে তো বিয়েটা হয়েছিল। রিয়াদ সাহেবের ক্লান্ত চাহনিতে তাকালো। কিছু বলার আগেই আদ্রিজা উঠে পা বাড়ালো নিজের রুমে। জীবনের এমন একটা অবস্থায় সত্যি বিরক্ত লাগছে তার। সব কিছু কেমন এলোমেলো। 2 দিন আগেও তার জীবনটা বেশ গোছালো ছিল, অথচ অল্প কয়েকদিনের ব্যবধানেই জীবনটা বদলে গেল অদ্ভুতভাবে। রক্তিম নামক পুরুষটার সাথে তার জীবনটা জড়িয়ে গেল অবিচ্ছিন্নভাবে। যেই পুরুষটাকে সে ভালোবাসেনি, না তার কোনো ব্যবহারে মুগ্ধ হয়েছে সে, তবু সেই পুরুষের সাথেই তার জীবন বাঁধা। আদ্রিজা ছোট্ট শ্বাস ফেলল। রুমে ঢুকতেই নাকে নিকোটিনের তীব্র গন্ধ হানা দিল। আদ্রিজা কিছু বলে উঠবে, ঠিক তখনই রক্তিম মোবাইলের ওপাশের ব্যক্তিটাকে বলে উঠল, সুইটহার্ট, অতটা আঘাত পাইনি আমি যতটা তুমি বলছো। তাছাড়া তোমার কথা মতো তো ডক্টরের কাছেও গেলাম, ব্যান্ডেজও করে নিয়েছে। তবে এত চিন্তা করছো কেন? আর রইল তোমার সাথে দেখা করার কথা। আজও তো তোমার সাথে দেখা হলো বেব। 1 মাস পর এমনিতেও তোমার কাছে পুরোপুরি ব্যাক করবো, নো টেনশন। এনিওয়েজ,
বেশি রাত জাগা ভালো না বেব। গুড নাইট। আদ্রিজার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে উঠল কথাগুলো শুনে। বিরক্তি নিয়েই বলে উঠল, মিস্টার রক্তিম। রক্তিম ঘাড় ঘুরিয়ে চাইল। আদ্রিজার ঘৃণা, রাগ, কষ্ট, বিরক্তি মিশ্রিত দৃষ্টিটার দিকে একবার তাকিয়েই মুচকি হাসল। মোবাইলের ওপাশের ব্যক্তিটাকে বলে উঠল, ধুর, তুমি আমার প্রিয়তমা। মেয়েটা কেউ না, শুধু পরিচিত কেউ। আদ্রিজা কুঞ্চিত ভ্রু নিয়ে তাকিয়ে রইল। রক্তিম যে তাকে জড়িয়েই কথাগুলো বলছে তার বুঝতে বাকি রইল না। শুধু পরিচিত, আর কোনো সম্বোধন কি আধো দিতে পারতো না রক্তিম? কি ব্যাপার বলুন তো, লোকের জুড়ে আমার প্রিয় নাম শুনছিলেন? একদমই না। আপনার প্রিয়তমা আর আপনার এইসব ন্যাকামো মাখা কথা শোনার মতো নিচু মানের ইচ্ছে নেই আমার। রেগে যাচ্ছেন? আদ্রিজা তেজ নিয়ে তাকালো, তিক্ত কণ্ঠে বলল, রেগে যাব কেন আমি? আপনার প্রেমিকা কেমন, কি রকম, কোথায় থাকে তাতে বিন্দুমাত্র আগ্রহ নেই আমার। তবে আপনার প্রেমিকা যেমনই হোক না কেন, সে আপনাকে ডক্টর দেখাতে রাজি করিয়েছে, এইটুকু অন্তত ভালো করেছে। অন্যরা বলে তো আপনার সিম্প্যাথি মনে হয়, তাই না? রক্তিম সরু চোখে তাকালো, তারপর বলল, আপনার সাথে তার তুলনা হয় না অদ্রিজা। বৃথা বৃথা তুলনা করবেনও না। আপনার বলে কথা বলে সিম্পাতি হলেও সে কখনো সিম্পাতি নিয়ে কথা বলবেন আমার সাথে। তাকে আমি অনেকটা ভালোবাসি। আদ্রিজা মেকি হাসলো, তারপর বলল, যাক, আপনি কাউকে ভালোবাসেন শুনে ভালো লাগলো। এনিওয়েজ, সিগারেটটা ফেলে দিন। যদি সিগারেট নিয়ে ধোঁয়া উড়াতেই চান তো বাইরে যান, আর নয়তো সিগারেটটা ফেলে দিন। আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না, মাথা ব্যথা করে আমার। রক্তিম হেসে উঠল আদ্রিজার কথা শুনে। সিগারেটটা না ফেলে দিয়ে ঠোঁটের মাঝে নিয়ে টান দিল। মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে মুচকি হেসে বলল, কি ভাবছেন, আপনার কথা মতো সিগারেটটা ফেলে দেব? দেওয়া উচিত? হ্যাঁ, উচিত। অবশ্য আপনার মধ্যে উচিত অনুচিত বোধ থাকলে তো। রক্তিম হু হা করে হেসে উঠল এবার। অন্ধকারের আবছায় রক্তিমের হাসিটা অদ্ভুত মাদকতায় ছুঁয়ে গেল আদ্রিজার মনকে। দেহানের সাথে কথা বলেছেন? শুনলাম এখন কথা বলার মতো অবস্থায় আছে দেহান। ডক্টরও কথা বলে অনুমতি দিবে, বলবেন কথা? আপনি চাইলে এখন গিয়ে দেখা করে আসতে পারেন। হঠাৎ দিহানের প্রসঙ্গ নিয়ে কথা বলছেন কেন? আমি তো দিহানের সম্পর্কে আপনাকে কিছু জিজ্ঞেস করিনি। আর দিহানের সম্পর্কে আপনি কিছু বলবেনও না রক্তিম। আপনার মতো মানুষের মুখে দিহান সম্পর্কিত কথা একদম মানায় না। রক্তিম মুচকি হাসলো, উঠে দাঁড়িয়ে আদ্রিজার মুখোমুখি দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসলো। আদ্রিজার পেছনে দেয়ালে দুই হাত রেখে আদ্রিজার সামনাসামনি দাঁড়ালো। মাঝখানে কয়েক ইঞ্চি দূরত্ব রেখে ফু দিয়ে উড়িয়ে দিল আদ্রিজার কপালে আসা চুলগুলো। তারপরে বলল, আমার প্রতি আপনি এতটাই ইন্টারেস্টেড যে আমি কেমন তাও জেনে নিয়েছেন? কাছাকাছি রক্তিমকে উপস্থিতিতে নিঃশ্বাস ঘন হয়ে উঠল তার। সরে দাঁড়ান রক্তিম। না সরলে? আদ্রিজা তাচ্ছিল্য নিয়ে হাসলো, তারপরই বলল, না আসলে কিছুই করব না। আপনি যা ইচ্ছে তাই করতে পারেন আমার সাথে রক্তিম। আমি আপনার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছি, ভুলেই গিয়েছিলাম তা। সরে দাঁড়াতে বলার জন্য দুঃখিত। রক্তিমের মুখচাহনি তৎক্ষণাৎ পাল্টে গেল। শক্ত হয়ে উঠল চোয়াল। হাত ছোড়া দেয়াল থেকে সরিয়ে নিয়ে আদ্রিজার দিকে দু পা পিছিয়ে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে বলল, সরে গেলাম, ঠিক এভাবেই সবকিছু থেকে সরে যাব। আদ্রিজা রক্তিমের কথার মানে বুঝল না। রক্তিম রুমে ঢোকার পরও আরও প্রায় আধা ঘন্টা ব্যালকনিতে দাঁড়িয়েছিল আদ্রিজা। মাথা ব্যথা করছে প্রচুর। ডান পাশ ফিরে রক্তিমের মুখের দিকে তাকিয়ে বিরক্ত হলো আদ্রিজা। কপাল কুঁচকে তাকিয়ে রইল সেদিক পানে। রক্তিম সেই দৃষ্টিটা খেয়াল করলো কিনা কে জানে, তবে সেইভাবেই টাইপ করতে করতে বলে উঠল, এইভাবে না তাকিয়ে কি বলবেন বলে ফেলেন। আদ্রিজা তাতে দাঁত চেপে বলল, আপনার সিগারেটের গন্ধে মাথা ব্যথা শুরু করেছে সেই কখন থেকে। মাথা ব্যথা কমানোর জন্য ঘুমের প্রয়োজন আমার মিস্টার রক্তিম, কিন্তু আমার ঘুমটাও বোধহয় আপনার সহ্য হয় না। তাই তো লাইটটা জ্বালিয়ে কাজ করছেন। আমি ঘুমোতে পারছি না মিস্টার রক্তিম। রক্তিম এবার ভ্রু কুঁচকে তাকালো আদ্রিজার দিকে। গুটি গুটি হয়ে শুয়ে আছে। আমার সিগারেটের ধোঁয়ায় আপনার যতটুকু মাথা ব্যথা তৈরি হয়েছে তার থেকে সহস্রগুণ ব্যথা আপনি আমার মস্তিষ্কে তৈরি করেছেন। তাহলে বলুন, আপনাকে কিভাবে ঘুমোতে দেয় যেখানে আমার ঘুম আমাকে গ্রহণ করছে না আপনার দেওয়া ব্যথার জন্য? আমার দেয়া ব্যথা? আপনার মস্তিষ্কে তৈরি করেছি ব্যথা? কি বলছেন রক্তিম? আমি আপনাকে ব্যথা দিয়েছি? রক্তিম ঠোঁট টেনে হাসল, ভ্রু নাচিয়ে বলল, কেন মিথ্যে বলছে অদ্রিজা? হ্যাঁ, মিথ্যেই বলছেন। আপনি কোনো সত্যি কথা বলতে পারেন নাকি রক্তিম? রক্তিম এবার সোজা হয়ে বসলো। ল্যাপটপে কিছু একটা টাইপ করেই ল্যাপটপটা অফ করে পাশে রেখে দিল। আদ্রিজার দিকে ফিরে বলল, অ্যাকচুয়ালি ইউর রাইট,
আমি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যেবাদী, অন্তত আপনার ক্ষেত্রে। আর আপনি আমার সেই মিথ্যেতেই দৃশ্যমান থাকবেন। আদ্রিজা অবাক হয়ে তাকিয়ে রইল। সত্য মিথ্যে রক্তিমের বলা কথাগুলোর কোনো মানে খুঁজে না পেয়ে বিরক্তি নিয়ে বলল, অ্যাজ ইউ উইশ। লাইটটা অফ করবেন? এর থেকে তো ভালো আকাশের তারা দেখে আব্বুকে উপলব্ধি করা। আকাশের তারে আপনার বাবা নেই অদ্রিজা। ওইসব মিথ্যে বিশ্বাস করবেন না। তারাই, তারার মাঝে কখনো মা কিংবা বাবা থাকে না। ওসব তো আমাদের ঠকানোর জন্য বলে থাকে সবাই। ওসব ফাও কথা। বিশ্বাস করবেন তো ঠকবেন অদ্রিজা। আদ্রিজা কিচ্ছু বলল না। রক্তিম নামক মানুষটার সাথে শুধুই কথা বলছে সে। আদ্রিজা তীক্ষ্ণ চাহনিতে তাকালো। এতক্ষণ ধরে ঘুমানোর কথা বলছে সে, অথচ রক্তিম এই মাত্র জিজ্ঞেস করছে ঘুম দরকার কিনা। আশ্চর্য! দাঁতে দাঁত চেপে রক্তিমের দিকে তাকিয়ে বলল সে, না। রক্তিম বাঁকা হাসলো। আদ্রিজার হাতটা সেভাবেই ধরে রেখেই বলে উঠল, উফ, রেগে যাচ্ছেন কেন আপনি? আপনার ঘুম দরকার, আমারও ঘুম দরকার। আপনার ঘুম না আসার কারণটা যদি আমি হই, তো আমার ঘুম না আসার কারণটা আপনি। তো ইকুয়াল না? চলুন একটা ডিল করি। আপনার ঘুমের জন্য আমি লাইট অফ করে দেব। বলুন, আপনার ঘুমানোর কি ব্যবস্থা করতে পারি? রক্তিম মুচকি হাসল। লাইটের সুইচটা অফ করে দিয়ে লম্বা চওড়া শরীরটা হিলিয়ে দিল বিছানায়। আদ্রিজা রক্তিমের অদ্ভুত ঘুমানোর ব্যবস্থা দেখে বেঁচে গেল ভেবেই উপাস ফেলল। ঠিক তখনই উপাসের ব্যক্তিটি অদ্ভুত কাজ করে বসল। তার শক্তপোক্ত হাত জোড়া দিয়ে জড়িয়ে নিল আদ্রিজাকে। সঙ্গে সঙ্গেই আদ্রিজার পুরো শরীর বই বিরক্তি ছুঁয়ে গেল। পর মুহূর্তেই মনে পড়ল রক্তিমের বাবার থেকে টাকা নিয়েই বিয়েটা করেছে সে। চাইলেও এই লোকটার স্পর্শকে ঠেলে দিতে পারবে না সে। নীরবে ভাবে হাত জোড়ার স্পর্শে চোখ জোড়া বন্ধ করতেই রক্তিম কানের কাছে ফিসফিসিয়ে বলল, কিছু করতে হবে না অদ্রিজা। আপনাকে এইভাবে জড়িয়ে ধরতে দিলেই হবে। ঘুমটা আমার প্রয়োজন, আছে তীব্রভাবে প্রয়োজন। তাই আপনাকে জড়িয়ে ধরে আমার কাছে ভুল মনে হচ্ছে না। আর আপনি তো বললেন আপনার শরীরটা আমার কাছে বিক্রি করে দিয়েছেন, তবে আপনার শরীরটাকে জড়িয়ে ধরাটা অপরাধ হবে না, বলুন? অদ্রিজা কিছু বলল না। অদ্ভুত পুরুষটির কোমল ছোঁয়ায় অস্বস্তিতে ভরে উঠল মন। আজকে তার ছোঁয়া স্পষ্ট বলছে, তার ছোঁয়ায় কোনো কামনা নেই কোনো লালসা। সকাল হলো, সূর্যের ঝকঝকে কিরণ না হলেও মৃদু আলো চারিদিকটাই ঠিকই ছড়িয়েছে। অদ্রিজা চোখ মেলে চাইল। রাতে সেই অসহ্য মানুষটাকে সহ্য করার প্রয়াসে তারই দুই হাতের বন্ধনে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়ালই হয়নি তার। শুভ সকাল মিসেস অদ্রিজা। অদ্রিজা এবারও কিছু বলল না। রক্তিমের দিকে তাকিয়ে রইল। কি বলবে খুঁজেও পেল না। শুভ সকালের বদলে কি শুভ সকাল বলা উচিত তার বুঝে উঠল না অদ্রিজা। চুপচাপ দাঁড়িয়ে থাকতেই রক্তিম এগিয়ে এলো। চোখ টিপে ফিসফিসিয়ে বলে উঠল, কি ব্যাপার বলুন তো? আমার প্রেমে টেমে পড়ে গেলেন না তো? সকাল সকাল ঘুম থেকে উঠে আমায় খুঁজে বেড়াচ্ছেন যে? একদিনে জড়িয়ে ধরে এতটা অস্থির হয়ে পড়লেন আমার জন্য? ওপস, তাহলে তো আপনাকে রোজই জড়িয়ে ধরে ঘুমানো উচিত। আপনি আরো অস্থির হয়ে ভালোবাসতে শুরু করবেন আমায়, কি বলুন? অদ্রিজা মুখ চোখ কুঁচকে তাকালো। ঠোঁট চেপে বলল, মোটেও তেমন কিছু না। আর কোনো অস্থিরতাও নয়। আপনি রুমে না থাকলে দরজা লাগিয়ে ভালোভাবে ঘুমোতে যেত, তাই দেখছিলাম। ধরুন আপনি আমায় ভালোবাসলেন, আমাকে চাইলেন, খুব করে চাইলেন, আমার জন্য অস্থিরভাবে দিনরাত পার করলেন। বিষয়টা দারুণ হবে না? অদ্রিজা দুই পা পিছিয়ে রক্তিমের থেকে দূরে গিয়ে দাঁড়ালো। দৃঢ় কণ্ঠে বলল, না, খুব বিশ্রী এবং জঘন্য হবে। আর এই বিশ্রী এবং জঘন্য বিষয়টা কখনোই ঘটবে না রক্তিম, আমি বলছি। আর আমি বলছি ঘটবে, খুব শীঘ্রই ঘটবে অদ্রিজা। খুব শীঘ্রই কোন এক সন্ধ্যা কিংবা কোন এক সকাল কিংবা হতে পারে কোন এক অন্ধকার রাতে আপনি আমার সামনে এসে বলবেন ভালোবাসি। অদ্রিজা বিরক্ত নিয়ে তাকালো। রক্তিম কথাটা বলেই বাঁকা হাসলো। অদ্রিজার পাশ কাটিয়ে যেতেই বলল, রেডি থাকবেন? আমি যাওয়ার সময় আপনাকে দিয়ানের কাছে নিয়ে যাব, তারপর ভার্সিটি ছেড়ে আসবো। অদ্রিজা তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে রইল রক্তিমের যাওয়ার পথে। এতটা বিশ্বাস নিয়ে বলা কথাগুলো, এতটা আস্থা, কেন? সেই দিনের পর 7 দিন কেটেছে। এই 7 দিনে রক্তিম অদ্রিজার সাথে প্রয়োজন ছাড়া একবারও কথা বলেনি। রক্তিম বাসায় ফিরলেই অবাক হয়ে চাইতো অদ্রিজা। এই ছেলেটাকে মন থেকে অভদ্র অসহ্য লোক মনে করতো সে। কিন্তু এই 7 দিনে পুরো পাল্টে গেল যেন যুবকটি। মুখের খোঁজা দাড়িগুলো অনন্য সুন্দর মনে হলো অদ্রিজার। লোকটার নীরবতাও ভিন্ন রকম সুন্দর।
অদ্রিজা মৃদু হেসেই বলল। মিস্টার রক্তিম, আপনার খাবারটা। রক্তিম মাথা উঁচু করে চাইল। চোখের সামনে পুষ্পের ন্যায় পবিত্র সুন্দর রমণীকে আপাদমস্তক দেখে নিয়েই মেকি হাসল সে। ক্লান্ত চোখ জোড়া দিয়ে ইশারা করে বোঝালো, খাবারগুলো টেবিলে রেখে দিন। অদ্রিজা হতাশ হলো। এবারের মতো রক্তিমের সাথে কথা বলার আশাটা হারিয়ে গেল তার। আত্মসম্মানের জ্বলন্ত অনলে বার কয়েক নিজের মনকে ঝলসে নিয়েই পাশে ফিরে দাঁড়ালো। খাবারটা টেবিলের ওপর আওয়াজ করে রেখেই সামনের চেয়ারটায় বসে পড়ল। অদ্ভুত, এই লোকটা তার সাথে এমন করছে কেন? শুরু থেকে তো এমন ছিল না। তাহলে হঠাৎ এতটা পরিবর্তন কেন তার মাঝে? আসলেই কি রক্তিমকে যেমনটা ভেবেছিল রক্তিম তেমন নয়? তখন রিয়াদ সাহেব বললেন, আমার রুমে এসো তো একটু। আপনার আর আমার মাঝে বিজনেস পার্টনার ব্যতীত অন্য কোনো সম্পর্ক নেই মিস্টার মাহমুদ। প্লিজ ভুলে যাবেন না কথাটা। আর আমাকে এভাবে আপনার রুমে যাওয়ার আদেশ দেওয়ার অধিকার আপনার নেই। মাইন্ডেড। রক্তিম, তুমি না মানলেও আমি মানি আমি তোমার বাবা। তোমার মাও বোধ হয় তাই মানে। এখন তুমি কি তোমার মাকেও বলবে সে তোমার মা নয়? যদি ধরেও নিই আমরা তোমার বাবা মা নই, তাও কি এসে যায়? তুমি সত্যি কি আমাদের ছেলে না? তুমি অ্যাকচুয়ালি বিগড়ে গেছো রক্তিম, তোমার মস্তিষ্কটাই বিগড়ে গেছে, নয়তো নিজের বাবা মাকে অস্বীকার করতে। কথাগুলো শুনে রক্তিমের চোখে মুখে হঠাৎই অদ্ভুত পরিবর্তন নামলো। চোখে মুখে ফুটে উঠল অদ্ভুত রকম হিংস্রতা, ঘৃণা এবং রাগ। কপালের রাগটা যেন সঙ্গে সঙ্গে ফুলে উঠল যেন। চোখ জোড়া লাল টকটকে হয়ে উঠল দ্রুত। রাগে সামনের চেয়ারটাকে এক লাথি মারতেই চেয়ারটা গিয়ে গড়িয়ে পড়ল অদ্রিজার পায়ে। কাঠের ভারী চেয়ারটা পায়ের ওপর পড়তে ব্যথায় কনকনিয়ে উঠল পায়ের মাংসপেশি। মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে আসলো আ। চোখ টলমলে উঠল সঙ্গে সঙ্গে। তীব্র ব্যথায় মোমের মতো সাদা তুলতুলে মুখটা হয়ে উঠল নীল। অস্ফুট স্বরে কাতরে উঠেই বসে পড়ল সঙ্গে সঙ্গে। পায়ে হাত দিয়ে চেপে ধরেই কপাল কুঁচকে তাকালো রক্তিমের দিকে। রক্তিমকে আগের মতোই হিংস্রতা খাচ্ছে। এভাবে ছুড়লেন কেন চেয়ারটা? মাথায় সমস্যা আছে আপনার? নিজের বাবা মায়ের সাথে তো ঠিকভাবে কথা বলেন না, তা না তারা হয় বাদই দিলাম, তা বলে অস্বীকার করছেন বাবা মাকে? ছি, সন্তান হিসেবেই তো অযোগ্য আপনি। রক্তিম লাল টকটকে চোখ জোড়া দিয়েই অদ্রিজার দিকে তাকালো। দাঁতে দাঁত চেপে বলল, স্টপ অদ্রিজা, আপনি একটা কথা বলবেন না। আপনার সে অধিকার নেই। অদ্রিজা থ হয়ে তাকিয়ে রইল। অধিকার? সত্যি কি অধিকার নেই? রিয়াদ সাহেব ধমকের স্বরে বললেন, রক্তিম, তুমি এভাবে ওর সাথে কথা বলতে পারো না। তাছাড়া তুমি তো বলেছিলে এই 1 মাস তুমি অদ্রিজার খেয়াল রাখবে। এটাকে তো খেয়াল রাখা বলে না রক্তিম, তাই না? মিস্টার মাহমুদ, আপনি আমার উপর অধিকার দেখাচ্ছেন? বাবার অধিকার? লজ্জা করো না? ছি, প্লিজ নিজের লিমিটটা ক্রস করবেন না। আর ওই মেয়েটাকেও নিজের লিমিটে থাকতে দিন। উনি লোভী, টাকার লোভে বিয়ে করেছেন আমায়। কাল অন্য একজনের কাছে বেশি টাকা পেয়ে লাফ মেরে চলে যাবে আমার জীবন থেকে। তাই দুদিনের অতিথির আমার সম্পর্কে কথা বলে কোনো অধিকারই নেই মিস্টার মাহমুদ, কোনো অধিকার নেই। অদ্রিজার টলমলো চোখে চেয়ে থাকলো। লোভী? সে লোভী? লোভী সমাধানটা কি জীবনের শেষ প্রান্তে গিয়েও সহ্য করতে হবে তাকে? এখন পুরোপুরি সুস্থ হয়েছে দিহান। এতদিন পর ভার্সিটিতে এসে পরিচিত মুখগুলোকে খুঁজে বেড়ালো চোখজোড়া। অদ্রিজা নামক মেয়েটিকে দেখার অপেক্ষা করতে না পেরেই দ্রুত ক্লাসরুমে ঢুকলো। কিন্তু চোখজোড়া খুঁজে পেল না অদ্রিজাকে। সঙ্গে সঙ্গে হৃদয় থেকে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস। এভাবে অসুস্থ হওয়ার পরও অদ্রিজা একবারও তার সাথে কথা বলল না, কথা বলার প্রয়োজন বোধও করল না। কী অদ্ভুত! এতক্ষণ রক্তিমের আর নিজের ওপর থাকা রাগ, ক্রোধ আর ঘৃণাটা সঙ্গে সঙ্গে উবে গেল চওড়া অপরাধ বোধে। এক্ষুনি দিহান কিছু বলে বসলে কি বলবে সে? উত্তর কি দেবে? দিহানও কি তাকে লোভী বলবে? অদ্রিজা ভেবে পেল না। দ্রুত ভাড়াটা দিয়ে দিহানকে এড়িয়ে পা ফেলতেই দিহানের শান্ত কণ্ঠটা কানে এলো। এড়িয়ে যাচ্ছ কেন আমায় দ্রিজা? অদ্রিজার নিঃশ্বাস ঘন হয়ে উঠল, কপাল ঘেমে উঠল। ঘাড় ঘুরিয়ে দিহানের দিকে তাকাতেই আবারও বলে উঠল দিহান, তোমার বর এতটা সন্দেহ করে তোমাকে যে তার ছেলে বন্ধুর সাথেও কথা বলতে নিষেধ করে দিয়েছে। অন্তত আমার তো লোকটাকে তেমনই মনে হয় অদ্রিজা। তুমি স্বেচ্ছায় আমায় এড়িয়ে যাচ্ছ কেন? তেমন কিছু নয়, ক্লাস আছে দিহান। কথাটা বলে উল্টো দিক ফিরে খুঁড়িয়ে চলতে লাগলো অদ্রিজা। দিহান ভ্রু কুঁচকে চাইল। পেছন থেকে অদ্রিজার হাতটাই প্রথমবারের মতো ধরে নিয়ে বলে উঠল, মিথ্যে। শুধুমাত্র ক্লাস আছে বলে তুমি আমায় এড়িয়ে যেতে পারো না অদ্রিজা।
অদ্রিজা অবাক হয়ে পেছনে ফিরে চাইল। দিহান তার হাত ধরেছে, তাদের বিশ্বাসই হচ্ছে না। অবাক হয়েই তাকিয়ে রইল দিহানের হাতের বন্ধনের দিকে। মৃদু কণ্ঠে বলল, হাত ছাড়ো দিহান। দিহান আরও শান্ত কণ্ঠে বলল, আগে এড়িয়ে যাওয়ার কারণটা বলো দ্রিজা। আমি তো তোমায় অপরাধী বলিনি, অন্যান্য প্রেমিকের মতো তোমায় ছলনাময়ী কিংবা প্রতারকও বলবো না আমি। তুমি 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 দ্রিজা, তুমি সেই মেয়েটা যাকে আমি ভালোবাসতাম, ভালোবাসি, যার কাছে আমি এটুকু সময় চেয়েছিলাম। যাক, সেসব না হয় বাদ, কিন্তু আমায় এড়িয়ে যাচ্ছ কেন আদ্রিজা? আমি তো তোমার কাছে কিছু চাইছি না, কিছু বলছিও না তোমাকে। তোমার জীবন সঙ্গী হিসেবে তুমি যাকে চুজ করেছো তাকেই জীবন সঙ্গী করছো, এতে আমার বিন্দুমাত্র কমপ্লেন নেই। কিন্তু প্লিজ আমাকে এড়িয়ে যাবে না আদ্রিজা। আমাকে আগের মতোই বন্ধু মেনে কথা বলবে, এটুকু চাওয়া রাখতে পারবে প্লিজ? অদ্রিজা শান্ত চাহানিতে তাকিয়ে রইল। দিহান আবারও বলল, আমি চাই তুমি যেখানেই যার কাছেই থাকো ভালো থাকো দ্রিজা, তবে আমাকে এড়িয়ে যেতে পারবে না, প্রমিস। সম্পর্কটা আগের মতোই বন্ধুত্বের থাকবে। অবশ্য তোমার কাছে আমি বন্ধু ব্যতীত অন্য কিছু ছিলামও না কোনো কালে, তাই না? অদ্রিজা মুখ টিপে হাসল, তারপরই বলল, আর এড়িয়ে যাব না দিহান। দিহান মুচকি হাসল। অদ্রিজার খুঁড়িয়ে হাঁটাটা আগেই লক্ষ্য করেছিল সে। ডান পায়ে লাল টকটকে জায়গাটাও চোখে পড়েছিল। এতক্ষণ সে বিষয় না বললেও এবার বলল, কেঁদেছ? পায়ে ব্যথা পেলে কিভাবে? পায়ে ব্যথা পেলে এতটা কাঁদতে হয় নাকি দ্রিজা? অদ্রিজা মুগ্ধ চাহনিতে তাকিয়ে রইল। এই ছেলেটা তাকে এত কেন বুঝে, এত কেন ভালোবাসে? সব কিছু না বলতেই কেন বুঝে যায় এই ছেলেটা, জানা নেই তার। কিন্তু এই ছেলেটাকে সে তার জীবনে পায়নি, এটাই আক্ষেপ। এই স্বভাবের কোনো ছেলে কেউ পায়নি। যাকে পেয়েছে সে কেবলই আঘাত করতে পারে, দুঃখ দিতে পারে। কিছুটা দূরেই রক্তিম দাঁড়িয়ে নিরন্তরভাবে তাকিয়ে রইল অদ্রিজার দিহানের বাহু বন্ধনের দিকে। কতটা ভালোবেসে হাতটা আঁকড়ে ধরেছে দিহান। রক্তিম তাচ্ছিল্য নিয়ে হাসল, চোখ জোড়া দিয়ে তীক্ষ্ণ চাহনি ফেলল অদ্রিজার দিকে। কি সুন্দর মুখে হাসি! এই মেয়েটা তার সামনে এভাবে কখনো হেসেছে? মনে পড়ে না রক্তিমের। বাম হাতের ঘড়িতে সময় দেখেই অদ্রিজার দিকে আরেকবার চাইল সে। ঠিক তখনই অদ্রিজার সাথে চোখাচোখি হয়ে গেল রক্তিমের। সঙ্গে সঙ্গে দিহানের হাতটাকে ছাড়া দিয়ে হাতে ছাড়িয়ে নিল অদ্রিজা। রক্তিমের দিকে তাকিয়ে ছোট্ট শ্বাস ফেলল। লোকটা কি অন্য কিছু ভাবছে তাকে নিয়ে? দিহান আর তার সম্পর্কে অন্য কিছু ভাবছে না তো? দু পা বাড়িয়ে রক্তিমের কাছে যাবে, তখনই দিহান আবারও অদ্রিজার হাতটা চেপে ধরল। শান্ত কণ্ঠে বলল, হাতটা ছাড়িয়ে নিলে দ্রিজা, আবারও এড়িয়ে যাচ্ছ আমায় কেন? অদ্রিজা চোখ ফিরিয়ে চাইল, কপাল কুঁচকে নিয়েই বলল, আগে কখনো এভাবে হাত ধরতে না তুমি দিহান। বারবার এভাবে হাত কেন ধরছো তুমি? দিহান মুচকি হাসল, হাতটা ছাড়ল না, সেভাবেই ধরে রেখেই বলল, ভয় নেই, আমি তোমায় আবার আঁকড়ে ধরে রাখতে চাইব না আদ্রিজা। হ্যাঁ, আগে তোমার হাত কখনো ধরিনি, হয়তো সেই কারণেই তুমি আমার হলে না, তোমায় ধরে রাখতে পারলাম না। অদ্রিজা দীর্ঘশ্বাস ফেলল। এতক্ষণ চাপা থাকা অপরাধ বোধটা তরতর করে বেড়ে উঠল এবার। দিহানের দিকে সরু চাহনিতে তাকাতেই দিহান হাতটা ছেড়ে দিল। মৃদু কণ্ঠে বলল, সরি, আর কখনো এই বিষয়ে কথা বলবো না আমি, হাতও ধরবো না। বাই আদ্রিজা। অদ্রিজা কী বলবে বুঝে উঠল না। চোখ জোড়া বন্ধ করেই বার কয়েক শ্বাস ফেলল সে। দিহান উল্টো পথে পা বাড়িয়েছে ততক্ষণে। অদ্রিজা চোখ খুলে দিহানকে পেছন থেকে দেখে নিয়ে উল্টো দিকে ফিরল। রক্তিম সেখানেই দাঁড়িয়ে আছে এখনো। আপনি আমার ভার্সিটিতে আমার পিছু পিছু চলে এসেছেন, কেন এসেছেন? রক্তিম ভ্রুজোড়া কুঁচকে চাইল অদ্রিজার দিকে। চোখে মুখে ফুটে উঠল তীব্র বিরক্তির ছাপ। ঘড়িতে এক নজর সময় দেখে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এনি প্রবলেম? অদ্রিজা হতাশ হলো। ভেবেছিল রক্তিম তাকে সরি বলবে, নরম গলায় বলবে, ব্যথা পেয়েছেন? তখনকার ব্যবহারটার জন্য আমি দুঃখিত অদ্রিজা, ক্ষমা করে দেবেন আমায় প্লিজ। কিন্তু তেমন কিছু বলল না রক্তিম। অবশ্যই সমস্যা রক্তিম। একটা লোভী মেয়ের পিছু পিছু আপনি তার ভার্সিটিতে আসবেন কেন? কি কারণ? অদ্রিজাকে এবারও নিরাশ করল রক্তিম। ম্লান হাসি হেসে বলে উঠল, ভুল, ভার্সিটিটা কেবল আপনি আর আপনার প্রেমিকের না অদ্রিজা। মানে ভার্সিটিতে আপনার পরিচিত আর কে আছে বলুন? রক্তিমের বিরক্তির ছাপটা এবার আরও গাঢ় হলো। মুখ চোখ কুঁচকে নিয়ে অদ্রিজার বাহুজোড়া চেপে ধরল দুই হাতে। শক্ত হাত জোড়ার
চেপে ধরা সহ্য করতে পারল না। অদ্রিজার নরম তুলতুলে পেশির হাতজোড়া ব্যথায় সঙ্গে সঙ্গেই চোখ মুখ কালো হয়ে গেল অদ্রিজার। রক্তিম এক নজর তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সমস্যা কি আপনার? জ্বালাচ্ছেন কেন আমাকে? বুঝতে পারছেন না আমি আপনাকে এড়িয়ে যাচ্ছি? আপনাকে বিরক্ত লাগছে আমার অদ্রিজা। আপনাকে সহ্য করতে পারছি না আমি। বোঝার চেষ্টা করুন, আমায় ছেড়ে দিন প্লিজ। লিভ মি অদ্রিজা, প্লিজ। অদ্রিজা টলমল চাহনিতে তাকালো রক্তিমের দিকে। কেঁপে উঠল হৃদয়ের ভেতরটা। বলার মতো কিছু খুঁজেও পেল না সে। কান্না পাচ্ছে। রক্তিমের প্রতি সদ্য জন্ম নেওয়া অনুভূতিগুলো নিমিষেই ভেঙে গেল যেন। রক্তিম মুচকি হাসল। হঠাৎ গাড়ি থামিয়েই অদ্রিজার দিকে তাকালো গভীর দৃষ্টিতে। হাত দিয়ে সরিয়ে দিল অদ্রিজার কপালের চুলগুলো। মুখটা অদ্রিজার কানের কাছে নিয়েই ফিসফিসিয়ে বলল, আপনি আমায় মুক্তি দিন। আপনি নামক রমণী থেকে আমায় মুক্তি দিন অদ্রিজা। আমি জড়িয়ে যাচ্ছে, না চাই তো আপনার সাথে জড়িয়ে যাচ্ছে। এখনো সময় আছে অদ্রিজা, আমায় মুক্তি দিন। আমি আমার মতো বাঁচতে পারবো। আমি চাই না আপনি আমায় নিয়ে খেলেন। আমি সেই খেলা অবশ্যই হারবো, এটাই আমার নিয়তি। কিন্তু আমি আপনার খেলার শিকার হতে চাই না। বাঁচতে চাই, নিজের মতো বাঁচতে চাই। তানিশা আর রিমু ওদের মতো নিজের নিজস্বতা হারিয়ে ছটফট করে মরতে চাই না আমি। অদ্রিজা মূর্তির মতো বসে স্তব্ধ হয়ে চাইল রক্তিমের দিকে। এতক্ষণ চুপচাপ রক্তিমের বলা সব কয়টা কথা শ্রবণ করেই কঠিন হয়ে উঠল তার চাহনি। তাচ্ছিল্য হেসে বলে উঠল, শেষ? আমার মেয়াদকাল শেষ আপনার কাছে? রিমু, তানিশা, এরপর আমিই ছিলাম, তাই না? এখন আমায় নিয়ে খেলা শেষ রক্তিম? এতটাই ঠুনকো একটা নারী আপনার কাছে? কেন একটা মেয়েকে এতটা ছোট নজরে কেন দেখেন? আমি জানি আমার থেকে মুক্তি নিয়ে আপনি আবারও অন্য কোনো মেয়েকে ঠকাবেন, তার বিশ্বাসকে ঠকাবেন, কিন্তু আমি তো মুক্তি দিব না। আপনাকে এই লড়াইটা লড়তে হবে রক্তিম। দেখা যাক কে এই লড়াইটা জেতে, আমি নাকি আপনি। রক্তিম সেটে গা এলিয়ে চোখ বুঝল। বুকের ভেতর মুহূর্তেই জেগে উঠল অদ্ভুত ব্যথা। নিজের পাশে বসে থাকা রমণীটির কাছে এভাবে ভিক্ষুকের মতো চেয়েও মুক্তিটা পেল না সে। তবে কি এতদিন সে যেভাবে সবার অনুভূতিকে নিয়ে যেভাবে মানুষকে ভেতর থেকে ভেঙে দিয়েছে, সেভাবে সেও ভাঙবে? সেও সেভাবে মিশে যাবে হাজারটা কষ্ট নিয়ে? শীতের সকাল মানেই কুয়াশাচ্ছন্ন কোনো এক শীতল সকাল। আদ্রিজার মুগ্ধ চাহনিতে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো। চারিদিকটা ঝাপসা দেখাচ্ছে। দূরের গাছগাছালিগুলো আবছা হয়ে মিশে গেছে। মুখ দিয়ে যেন বের হলো না একটা অক্ষরও। লতানো শিখার মতো লতিয়ে পড়ল যেন সেই লোকটার বাহুবন্ধনে। হাত জোড়া দিয়ে শক্ত করে খামচে ধরল জানালার পর্দা। রক্তিম মুচকি হাসল। আদ্রিজার শাড়ির তল দিয়ে হাত জোড়া দিয়ে জড়িয়ে ধরল মসৃণ পিঠের ধবধবে ফর্সা ত্বক। মুচকি হেসে মৃদু কণ্ঠে বলে উঠল, আজকে সকলটা কেন যেন ভিন্ন রকম সুন্দর অদ্রিজা। আর কিছু মুহূর্ত পর বোধ হয় আরো সুন্দর হবে আমার জন্য। আর আপনার জন্য? আপনার জন্য কি ততটাই সুন্দর হবে? অদ্রিজা বুঝল না কিছুই। রক্তিমের হঠাৎ এমন আচরণেরও কোনো মানে খুঁজে পেল না সে। বিয়ের রাতটা ছাড়ার কোনো দিন রক্তিম তাকে অনুমতি না নিয়ে স্পর্শ করেনি। মাঝখানে একটা দিন কেবল জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। অদ্রিজা মাথা ঘুরিয়ে রক্তিমের মুখটা চাইতে চাইলেও সম্ভব হলো না। রক্তিম আরও শক্ত করে জড়িয়ে ধরল তাকে। মুখটা তার কাঁধে ভালোভাবে গুজে নিল। ঘোর লাগানো কণ্ঠে বলে উঠল, উফ, সোজা হয়ে দাঁড়িয়ে থাকুন তো অদ্রিজা। আমাকে একটু শান্তি মতো খুঁজতে দিন প্লিজ। অদ্রিজা চুপ হয়ে দাঁড়িয়ে গেল। রক্তিম যে কাল রাতেও ঘুমায়নি তা তার কাছে স্পষ্ট। না ঘুমিয়ে কি করে থাকে? কেনই বা ঘুমায় না এই লোকটা? অদ্রিজা বুঝে উঠে না। উসখুস করে বলে উঠল, এমন কেন করছেন আপনি? বললাম তো শান্তি চাই, শুনতে পাননি? অদ্রিজা হতাশ হয়ে শ্বাস ফেলল। চোখ মুখ শক্ত করে জানালা দিয়ে নিরন্তর চেয়ে রইল বাইরের ঝাপসা শহরটার দিকে। রক্তিম কয়েক মিনিট চুপ থেকে সেভাবেই রইল, অদ্রিজার ঘাড়ে মুখ গুজে। মুচকি হেসে শীতল কণ্ঠে বলল, আপনাদের কোম্পানির সবটুকু পাওনা দেওনা আজ মিটিয়ে দেওয়া কমপ্লিট হয়ে যাবে। আপনার পাওনাটুকু কমপ্লিট হয়ে যাবে আজ। আর আপনার বাড়িটাও ফেরত পেয়ে যাবেন দিন কয়েক পর। আপনার কাজ এবার শেষ। অদ্রিজা হকচকিয়ে উঠল। আপনার জীবন থেকে আমি যাব না রক্তিম। 1 মাস পর বা 1 বছর পর আমি যাচ্ছি না আপনার জীবন থেকে, বুঝতে পেরেছেন? রক্তিম বাঁকা হাসল। ফেচল গলায় বলল, কেন, ভালো টালো বাসেন নাকি আমাকে? অদ্রিজা তাচ্ছিল্য নিয়ে হাসল। রক্তিমের দিকে কঠোর চাহনিতে তাকিয়ে বলল,
আপনাকে ভালোবাসা যায় না রক্তিম। ভালোবাসতে চাইলেও আপনাকে ভালোবাসা সম্ভব নয়। যে আমার অনুমতি না নিয়ে শরীর ছুঁয়েছে তাকে ভালোবাসা যায় না। যে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দিহানের অ্যাক্সিডেন্ট করেছে, যে আমায় বারবার আঘাত করে, তাকে কি করে ভালোবাসি বলুন? তাছাড়া যে মানুষটা মনের এক গুচ্ছ আবেগ, স্বচ্ছ অনুভূতি নিয়ে খেলা করে, তাকে তো কোনোভাবেই ভালোবাসা যায় না রক্তিম। আমাকে নিয়ে কৌতূহলটা বদ্ধ করে তালা দিয়ে যেতে বলেছিলাম, আপনি শুনলেন না অত্রিজা। আবারও মিস্টার মাহমুদের কাছে যেসব প্রশ্ন নিয়ে উপস্থিত হলেন নিজের কৌতূহল মেটাতে। চলুন আপনার কৌতূহলগুলো মিটিয়ে দিন। অদ্রিজা চুপ রইল। রক্তিম ছোট্ট শ্বাস ফেলেই বলতে শুরু করলো। গল্পটা একটা ছোট ছেলের, তখন তার বয়স 8 কি 9 হবে। প্রতিদিন বাবা মার ঝগড়া ঝামেলা এসব দেখে সে বড় হচ্ছিল। বাবা মায়ের সরল রূপের সাথে সে পরিচিত ছিল না। বাবা সবসময় গম্ভীর হয়ে ঘুরে বেড়াতো তার সামনে। বাবার সামনে আসলে সে ছোট্ট ফুটফুটে ছেলেটি ভয়ে কুকড়ে মরত। কোনোদিন বাবার কাছে কোনো আবদার রেখেছিল বলেও মনে পড়ে না। আর মা, ছোট ছেলেটা তার মাকে আঁকড়ে ধরে তার সবটুকু সময় কাটাতে চাইত। বাবার ভয়ে তটস্থ হয়ে থাকলেও মাকে অতটা ভয় পেত না। মাকে অনেকটা ভালোবাসত, কিন্তু সে মা তাকে সময় দিতে পারত না। মায়ের কাছে সে আবদার বার্নে রাখলে উনি বিরক্ত হতেন। ঝাঁঝালো কণ্ঠে কয়েকটা কথা বলে সরে যেতেন ছেলেটার কাছ থেকে। গেস করুন তো ছেলেটাকে। অদ্রিজা হতবাক হয়ে তাকিয়ে